বলছিল যে বেটার ডেজ উইল কাম, এখান থেকে আমরা মেরে ফেলি, তোরা কেউ খুঁজে পাবে না, তোর লাশও খুঁজে পাবে না। আমার মোবাইলে একটা তোলা ছবি, টিয়া রঙের একজোড়া স্যান্ডেল। র্যাব এটার দায় স্বীকার করে যে এটা হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে। তখন তো রাতে আর ঘুমানোর কোনো অবস্থা ছিল না। ওই যে যাদেরকে আমরা কিশোর গ্যাং বলছি, একটা বৈষম্যহীন সমাজের যে ফান্ডামেন্টালস গুলা, যে প্রিন্সিপাল গুলা, সেগুলো আগে একসাথে ঠিক করি। একজন বামপন্থী কিন্তু আতঙ্কিত হয়ে যাবে। এনসিপি তো এখনো রাষ্ট্র না, আমরা কিংস পার্টি, আমরা রাষ্ট্র চালাই। কোন ব্যবসা থেকে আপনারা এই সংগঠনটি পরিচালনা করছেন? বিভিন্ন বায়োতে আপনি দেখবেন যে আই হেট পলিটিক্স। ইসলামী রাষ্ট্র বা শরিয়া রাষ্ট্র যেটা আপনি চান, সেটা কি বাস্তবসম্মত নাকি শুধুমাত্র একটা ইউটোপিয়া? নীলা ইসরাফিল আন্দোলনে না আসলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যেত। তোকে এখানে শুট করব, 2 দিন তোর জন্য মানুষ কান্নাকাটি করবে, 2 দিনের পরে তোর কথা আর কেউ মনে রাখবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভাটক্সের আজকের বিশেষ আয়োজনে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং জামিয়া কোরআনে আরবিয়া লালবাগের সম্মানিত শিক্ষক, তরুণ আলেম প্রজন্মের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য জনাব আশরাফ মাহদী। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আশরাফ মাহদীকে স্বাগত জানাচ্ছি। আশরাফ মাহদী কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশরাফ মাহদী, আপনি সময়ের একজন জনপ্রিয় তরুণ আলেম এবং একই সাথে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক, এবং আপনি নেতৃত্ব দিচ্ছেন এনসিপি কে যুগ্ম আহ্বায়ক হিসেবে, এবং একই সাথে আরো বেশ কিছু সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তো বেসিক্যালি আজকে আমরা আপনার জীবন সম্পর্কে জানার চেষ্টা করব। আপনি আসলে কোথা থেকে বড় হলেন, কিভাবে আপনি বেড়ে উঠলেন, কোথায় পড়াশোনা করেছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে মূলত আপনার সাথে আমার ফর্মাল কোনো গল্প না, ইনফর্মাল আলাপই হবে। তো প্রথমে আমি একটু জানতে চাই যে আপনি আসলে কোথায় জন্মগ্রহণ করলেন? আমার বেড়ে ওঠা, জন্মগ্রহণ সবই হচ্ছে লালমাটিয়াতে, মোহাম্মদপুর লালমাটিয়া। এখানে আমার দাদার বাড়িও এখানে, আমরা সেখানকার স্থানীয় বাসিন্দা। আর পড়াশোনা ছোটবেলায় বাসার সামনেই একটা স্কুল তখন ছিল, এখন সেটা নেই, বাদশাহ ফাহাদ আইডিয়াল ইনস্টিটিউট ছিল। তো সেটাতেই নার্সারি, কেজি 2 বছরের মতো সেখানে ছিলাম। এরপর ফাইজুর ইনস্টিটিউট নামে কিন্তু একটি প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, সেটা এখন লালমাটিয়াতে নেই, সেটা কোথায় যেন অন্য একটা ব্রাঞ্চ এখন নিয়ে গেছে। তো সেটা তখন লালমাটিয়াতে ছিল, আমাদের বাসার খুব কাছেই। এরপরে আমি প্রাইমারি অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত ছিলাম হচ্ছে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটে। সেটা তখন ছিল 7 মসজিদ রোডে, এখন হয়তো বসিলারির দিকে কোথায় যেন নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমার স্কুল জীবন। এরপরেই আমি প্রাইমারি শেষ করে হিফজে ভর্তি হয়ে যাই, হিফজ বিভাগে পড়াশোনা শুরু করি, কোরআনে কারিমের হিফজ করি। 2007 পর্যন্ত আমার হিফজ পড়াশোনা, শোনানো, এবং শেষ বছরটা আমি হিফজের শোনানোর ক্ষেত্রে খুব পরিচিত একজন, সুপরিচিত একজন হাফেজ মুসা সাহেব হুজুর, তাকে শোনানোর সৌভাগ্য হয়। এবং এরপরেই আমি লালবাগ জামিয়া কোরআনে আরবিয়া মাদ্রাসায় পড়াশোনা শুরু করি কিতাব বিভাগে, তাইসির থেকে নিয়ে, যেটাতে আমি এখন শিক্ষকতা করছি। সেখানেই আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিতাব বিভাগে আমার 9 বছরের মাওলানা যেটা তাকমিল, যেটাকে আমরা বলি দাওরায়ে হাদিস, শেষ করা। এরপর সেখান থেকে ইফতা বিভাগে পড়া। এর মাধ্যমে বাংলাদেশে আমার পড়াশোনা সমাপ্তি। এরপরে আমি চলে যাই হচ্ছে মিশরে জামিয়া আজহারে, আল আজহার বিশ্ববিদ্যালয়। সেখানে কুলিয়াতুশ শরিয়া ওয়াল কানুন, ইসলামিক ল অ্যান্ড জুরিসপ্রুডেন্সের উপরে সেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এবং আপনি জামিয়া থেকে এখানে যে দাওরায়ে হাদিস করেছেন, সেই সার্টিফিকেট দিয়ে ওখানে চলে গেলেন? হ্যাঁ, সেই সার্টিফিকেট দিয়ে ওখানে গিয়েছি, এবং জামিয়া আজহার সেই সুযোগটা রাখে এখনো। তখন আমরা যখন 2017 সালে মিশর যাই, তখন আমরা গিয়ে দেখেছি যে প্রায় 120 জনের মতো কওমি মাদ্রাসার স্টুডেন্টরা পড়াশোনা করছে জামিয়া আজহারে। এবং মুআদালার মাধ্যমে কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে তারা মূল্যায়ন করে এবং সেই অনুযায়ী তারা অনার্স করার, গ্র্যাজুয়েশন করার সুযোগ দেয়। তারাও কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সার্টিফিকেটটাকে এইচএসসির মান দিচ্ছে? দাওরায়ে হাদিসের সার্টিফিকেটটাকে সরাসরি এইচএসসির মান দেয় না তারা এখানে একটা মুআদালা করে হচ্ছে আমাদের শরহি ভিকায়ার যে সার্টিফিকেটটা, সেটার সাথে। হ্যাঁ, এইচএসসির মানটা তারা শরহি ভিকায়াকেই দেয়। তবে অফিসিয়ালি যেহেতু আমাদের বাংলাদেশ থেকে ওই অ্যাফিলিয়েশনটা নাই, সেক্ষেত্রে আমাদের কিছুটা বেগ পেতে হয়, আমাদের একটা ভাইবার ভিতর দিয়ে যেতে হয়, আমাদের লিখিত পরীক্ষা দিতে হয়, এবং সবকিছু যখন ঠিকঠাক থাকে তখন হচ্ছে আমাদের সার্টিফিকেটগুলো তারা ভ্যালুয়েশন করে এটাকে আমাদের শরহি ভিকায়ার সার্টিফিকেটটাকে এইচএসসির মানে ধরে তারপর আমাদের দাওরার সার্টিফিকেটটাও তারা নেয়। এবং সেটাই যেহেতু আমাদের এখানে চূড়ান্ত সার্টিফিকেট। এবং আমরা যখন 2017-তে যখন যাই, এবং আমার দাওরা ছিল হচ্ছে 2015-16-তে, তখনও হাইয়াতুল উলিয়া বোর্ড হয় নাই। তো বেফাকের যে সার্টিফিকেটটা ছিল সেটা দিয়েই আমাদের মাদ্রাসার, কওমি মাদ্রাসার স্টুডেন্টরা তখন আল আজহারে অ্যাডমিশন নিত। আচ্ছা, শরহি ভিকায়া পড়ে যদি বাংলাদেশ থেকে কেউ সরাসরি মিশরে যেতে চায়,
তাকে কি তার accept করবে? সেক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়, কারণ আমাদের কওমি মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তাদের ব্যাপারে আল আজহারে একটা এস্টাবলিশড ধারণা, একটা কনসেপ্ট আছে। সেটা হচ্ছে যে এটা আমাদের একটা স্পেশালাইজড শিক্ষা ব্যবস্থা, হুম, এবং এখানে হচ্ছে আমরা আমাদের মানে ভারত উপমহাদেশের যেই দেওবন্দি শিক্ষা ব্যবস্থা, এর মধ্য দিয়ে আমরা একটা স্পেশালাইজড কোর্স শেষ করি, এবং আমাদের কোর্সের শেষ বছর হচ্ছে দাওরায়ে হাদিস, হুম, সিহাসিত্তার যে কিতাবগুলো আমরা পড়ি। জি। তো সেটাকে ভারত উপমহাদেশের এই সিলসিলাটা বিশ্বব্যাপী, বিশেষ করে আজহার তো অবশ্যই এটার ব্যাপারে ওয়েল অ্যাওয়ার, তারাও এই বিষয়টা জানে, এবং ভারত উপমহাদেশের এই শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে যে আমরা গেছি সেই ব্যাপারে তাদের একটা সুস্পষ্ট ধারণা আছে। অর্থাৎ শরেফেকায়াটা যে আমাদের সর্বোচ্চ না এবং এটা যে আমাদের কমপ্লিট কোর্স না, সেই ব্যাপারটা তারা জানে। সে কারণেই শুধু শরেফেকায়ার সার্টিফিকেট দিয়ে আমাদের সেখানে পড়ার সুযোগ হয় না। আমরা শরেফেকায়ার সার্টিফিকেটের সাথে অ্যাফিলিয়েশন করি ঠিক, যেহেতু এটা একটা কোয়ালিটি এবং একটা আমি বলবো যে ক্লাসের একটা বিষয় থাকে, Level। একটা লেভেলের বিষয় থাকে। আপনি তো সরাসরি দাওরায়ে হাদিসকে আপনি যদি মাস্টার্স ধরে ফেলেন, মানে তারা, আমরা যেটা এখানে দাবি করছি সেটা যদি সরাসরি মাস্টার্সটা সেখানে ধরে ফেলে, তাহলে তো আমার সেখানে গিয়ে আর পড়ার সুযোগ থাকে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে ওইটাকে যদি আমি অনার্স, মানে ওইটাকে যদি আমি এইচএসসি ধরি অথবা ইন্টার যদি আমি ধরি, সেক্ষেত্রে আরেকটা জটিলতা তৈরি হয় যে আমি এখানে এটাকে মাস্টার্স বলছি, কিন্তু ওইটাকে আমি আবার ওইখানে গিয়ে কি আবার এইচএসসির মানে নামিয়ে নিয়ে আসছি কিনা, সেই জটিলতাটা, সেই প্রশ্নটা থাকে। এবং আরেকটা বিষয় এখানে কাজ করে, সেটা হচ্ছে আমাদের কওমি মাদ্রাসার প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু একটা নাম আছে। আমরা যদিও ভারত উপমহাদেশের ট্র্যাডিশন অনুযায়ী এটাকে তাইসির, মিজান, নাহমির এটা বলি, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটার একটি আরবি নাম আছে, এবং সেই আরবি নাম অনুযায়ী আমরা কিন্তু সানভিয়াটাকে শরেফেকায়াই ধরি। আচ্ছা। সানভিয়া আউয়াল, সানভিয়া সানি, আমাদের যেই ইন্টারের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এটাকে আরবিতে যে নামটা আমরা দিই সানভিয়া আউয়াল, সানভিয়া, এই সানভিয়াটাই কিন্তু, হ্যাঁ, এই সানভিয়া নামটাই তো আমাদের সার্টিফিকেটে থাকে, এবং সেই জায়গা থেকে তারা সানভিয়ার সাথেই অ্যাফিলিয়েশনটা করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং তারা এটাও জানে যে সানভিয়াটা তাদের চূড়ান্ত কোর্স না, এবং কোর্সটা কমপ্লিট হয় না, যেহেতু ওই কোর্সটা আমাদের কমপ্লিট হয়ে যায়। এবং এটার আরেকটা সুধারণা কওমি মাদ্রাসার স্টুডেন্টদের প্রতি আল আজহারে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যখন ভাইবাটা দেয় এবং পরবর্তীতে যখন তারা প্রথম বর্ষে ঢুকে, ম্যাক্সিমাম, এটা বিগত কয়েক বছর যাবত আমাদের সময় থেকে আমি ফলো করে আসছি, এই বছরও হয়েছে, সেরা 10 শিক্ষার্থীর ভেতরে 2 থেকে 4 জন, মানে ওখানে প্রায় 140টা ন্যাশনালিটির স্টুডেন্টরা আছে, তো সেই জায়গায় 2 থেকে 4 জন শুধু বাংলাদেশি থাকে টপ 10-এর মধ্যে, এবং এদের প্রত্যেকেই কওমি মাদ্রাসার ছাত্র। এবং এটার কারণে একদম শাইখুল আজহার পর্যন্ত, আল আজহারের যে চ্যান্সেলর, উনি পর্যন্ত এটা আমাদের ব্যাপারে একটা সুধারণা রাখেন যে বাংলাদেশ এই শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে যারা আজহারে আসে তাদেরকে আজহার খুব দ্রুত স্কলারশিপ দেয়, যদি তারা স্কলারশিপ ছাড়া গিয়ে থাকে নিজ খরচে, খুব দ্রুত তারা স্কলারশিপ পায়, এবং তাদের ব্যাপারে ওস্তাদদেরও একটা ভালো ধারণা থাকে, একটা সুসম্পর্ক তৈরি হয়। এই যে পরীক্ষার কথাটা বললেন, যার মধ্যে দিয়ে আসলে টপ 10-এ চলে আসা যাচ্ছে, পরীক্ষাটা কি শুধুই লুগাত বা ভাষার উপরে হচ্ছে? না, পরীক্ষা বলতে আমি এখানে আমাদের অনার্সে উত্তীর্ণ হওয়ার পর, গ্রাজুয়েশন শুরু হওয়ার পর, অর্থাৎ কুলিয়া শুরু হওয়ার পর প্রথম বর্ষের যে পরীক্ষাটা, সেটার কথা বলছি। সেটাতেই কিন্তু আমাদের স্টুডেন্টরা মানে সেরা 10-এর মধ্যে চলে আসছে। সেই জায়গা থেকে একটা, আর এছাড়া বাংলাদেশ থেকে যাওয়ার পরে সেখানে অনার্সে, মানে অনার্স শুরু করার আগে যেই মুসাবাকাটা দিতে হয়, যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়, সেটাতেও বাঙালি স্টুডেন্টদের অনেক ভালো রেজাল্ট আছে। তো সেই জায়গা থেকে পড়াশোনা শেষ করার পর ওখান থেকে গ্রাজুয়েশন করেছেন। এরপর বাংলাদেশ ফিরে আসি। আমার সেখানে মাস্টার্সে খুব ভালো একটা সাবজেক্ট ছিল, কিন্তু মিশরে মাস্টার্স না করার পেছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে আল আজহারে যারা মাস্টার্স করেন সেখানে মাস্টার্সকে আলাদাভাবে আসলে মাস্টার্সের জন্য আলাদা কোনো সার্টিফিকেট দেয়া হয় না, ইস্যু করা হয় না। সেটা হচ্ছে একই সাথে এমফিল, এবং এমফিল শেষ করার পরে এটা পিএইচডির দিকে চলে যায়। তো এটা একটা লং কোর্স, এবং আমাদের সিনিয়র বড় ভাই যাদেরকে আমরা সে সময় দেখেছি পড়ছে, তারা একটা লম্বা সময়, একে তো হচ্ছে 4 থেকে 5 বছর, যদি আমি অনার্সের আগে 1 বছর লুগায় ধরি, তাহলে 5 বছরের মতো অনার্সেই আমার চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আরও 6 বছর মিশরে থাকা এবং কোর্সটা আরও মানে মাস্টার্স থেকে নিয়ে এমফিল কমপ্লিট করা, সেটা আসলে খুব সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য আমি সিদ্ধান্ত নিই যে বাংলাদেশে চলে আসবো, এবং বাংলাদেশে এসে আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করি, মাস্টার্স শেষ করি। ওখানে হচ্ছে ইসলামিক স্টাডিজ। আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, এরপরে আপনি কর্মজীবনে চলে আসলেন? হ্যাঁ, এরপরে আমি মানে এখানে এসে যখন আমি মাস্টার্স করি, তখনই আমি আসলে কর্মজীবন শুরু করে দিই। পাশাপাশি আমি শিক্ষকতা পেশার সাথেও যুক্ত হয়ে যাই, এবং
ইন্টারেস্টিংলি আমি আসলে বাংলাদেশে যখন দাওরায়ে হাদিস শেষ করি তখনই ইফতা বিভাগ শেষ করার পরেই মিশরে যাওয়ার আগে যে সময়টুকু আমি ছিলাম, যখন আসলে যাওয়ার চেষ্টা করছিলাম এবং আমাদের স্কলারশিপ সহ আরও কিছু ইস্যু থাকার কারণে শুরুর দিকে প্রায় 6 থেকে 8 মাসের মতো আমার অপেক্ষা করতে হয়। তো সেই সময়টাতে আমি শিক্ষকতার সাথে ছিলাম, সেই সময়টাতেও শিক্ষকতার সাথে ছিলাম এবং শেষ করে আমি আবার আমার যেই পছন্দের পেশা শিক্ষকতা সেটাতেই আমি আবার ফিরে আসি এবং এখনো সেটাতে আছি। আচ্ছা মাদি ভাই, আমরা জানি যে আপনার সাথে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির একটি পারিবারিক সম্পর্ক রয়েছে, এ ব্যাপারে আমাদের দর্শকদেরকে জানাবেন একটু? আচ্ছা, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি উনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় নানা যান। আমার আম্মা হচ্ছেন মুফতি আমিনী সাহেবের দ্বিতীয় মেয়ে। আচ্ছা, তো এইটা হচ্ছে পারিবারিক সম্পর্ক। আর আধ্যাত্মিকতার জায়গা থেকে মুফতি আমিনী সাহেব আমার শিক্ষক অবশ্যই, এবং আমার মনে আছে আমাকে যখন মাদ্রাসায় ভর্তির ব্যাপারে আমার আব্বা যখন আমার নানার কাছে পরামর্শ নিতে যান, তখন আমার নানা একটা কথাই বলেছিলেন যে ওকে লালবাগ নিয়ে আসো, ও আমার সান্নিধ্যে থাকুক, ও আকাবিরদের জীবনে শুনুক। আমার নানার একটা অভ্যাস ছিল, মুফতি আমিনী সাহেবের একটা অভ্যাস ছিল, এটা মাদ্রাসার মধ্যে মানে মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসাগুলোর মধ্যে মোটামুটি সবাই জানে যে উনি আকাবিরদের অর্থাৎ আমাদের যারা পূর্বপুরুষ আছেন, পূর্বসূরীরা যারা আছেন, তাদের জীবনী সম্পর্কে ছাত্রদেরকে খুব শোনাতেন, তাদের জীবনীটা পড়ে শোনাতেন, তাদের বইগুলো শোনাতেন, আলী মিয়া নদভীর বই শোনাতেন এবং নিজে এগুলো আলোচনা করতেন, অনেকটা কওমি মাদ্রাসার ভেতরে পাঠচক্রের মতো। এবং এটা আমাদের মাদ্রাসা পরিসরে একটা এটার আলাদা নাম ছিল, মাজলিসে আকাবির। এবং আমার মনে আছে নানা যতদিন জীবিত ছিলেন একদম শেষ সময় পর্যন্ত লালবাগ মাদ্রাসায় কখনো এমন হয় নাই যে বুধবার জোহরের পর এই রুটিনটা মিস হয়েছে, কখনো উনি হইতে দেন নাই। উনি ছাত্রদের জন্য এটা বাধ্যতামূলক করতেন এবং বুধবার জোহরের নামাজের পর থেকে নিয়ে আসর পর্যন্ত এই মজলিসটাতে উনি ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতেন এবং উনি আকাবিরদের জীবনী শোনাতেন, আমাদের পূর্বসূরীদের জীবনী শোনাতেন, তাদের সংগ্রামের কথা শোনাতেন। তো এই যে আমাদের মানে আমাদেরকে গ্রুমিং করা, আমাদেরকে আসলে আমাদের নিজেকে চেনানো, আত্মপরিচয়টা ডেভেলপ করা, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে সবসময় যে শিক্ষক হিসাবে যদি আমি কাউকে পেয়ে থাকি, আমার পারিবারিক পরিচয়ের বাইরেও শিক্ষক হিসাবে যার প্রভাবে আমি সবচেয়ে বেশি প্রভাবিত, সেটা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। মাদি ভাই, আপনি এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আগে এই বিষয়ে আমরা আসবো, ইনশাআল্লাহ জানবো, তবে তার আগে আপনি ছাত্র জীবনে কোনো স্টুডেন্ট পলিটিক্সের সাথে জড়িত ছিলেন কিনা সে বিষয়ে একটু জানতে চাই। ছাত্র জীবনে স্টুডেন্ট পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। আপনি জানেন আমাদের কওমি মাদ্রাসা ভিত্তিক কিছু ছাত্র সংগঠন আছে এবং সেই প্রত্যেকটা সংগঠনেরই আবার একটা মূল সংগঠনের সাথে একটা সংযোগ আছে। তো মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তো একটা ছাত্র সংগঠন উনার নিজের হাতে গড়া একটা ছাত্র সংগঠন ছিল, যেখানে ছাত্রদের তরবিয়ত, তালিম তরবিয়তের ক্ষেত্রে এবং পাশাপাশি যতটুকু প্রয়োজন রাজনৈতিক সচেতনতা, বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া, সেই জায়গাটাতে উনি ছাত্রদেরকে নিয়ে মানে উনি উনার মতো করে একটা পরিসর তৈরি করেছিলেন এবং সেই সংগঠনটার নাম ছিল ইসলামী ছাত্র খেলাফত। এবং আমি ছাত্র তো যখন আমার শুরু হয়, কিতাব বিভাগে যখন আমি পড়াশোনা শুরু করি, তার ঠিক 4 বছর পর আমাদের চতুর্থ বর্ষ, যেটাকে আমরা হিদায়াতুন নহর বছর বলি আর কি আমাদের ট্রেডিশন অনুযায়ী, তো সেই বছর আমি প্রথম ছাত্র রাজনীতির সাথে যুক্ত হই এবং একটা ইসলামী ছাত্র খেলাফতের সাথে যুক্ত হই। এটার মাদার অর্গানাইজেশন হচ্ছে খেলাফতে ইসলামী, যেটা মূলত ইসলামী ঐক্যজোট, তো আসলে অনেকগুলো ইসলামী দল মিলে গঠিত হয়েছিল। তো মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির দলের নাম ছিল হচ্ছে খেলাফতে ইসলামী। তো সেই মাদা সংগঠনের ছাত্র সংগঠন ছিল হচ্ছে ইসলামী ছাত্র খেলাফত। তার মানে আপনার স্টুডেন্ট পলিটিক্সের হাতে করে ইসলামী ছাত্র খেলাফতের হাত ধরে, হ্যাঁ, এবং এসে আপনি খেলাফতে ইসলামের সাথে সংযুক্ত ছিলেন। এইটার একটা খেলাফতে ইসলামের সাথে আমি ওইভাবে সংযুক্ত হই নাই, কারণ প্রথমে আমরা যখন ইসলামী ছাত্র খেলাফত যখন আমি করি এবং এটার কেন্দ্রীয় দায়িত্বে আসার আগ পর্যন্ত আমার একটা লম্বা সময় সেখানে পাড়ি দিতে হয়। আমি 2010-এ প্রথম হচ্ছে এটার একটা ইউনিটের দায়িত্বে আসি এবং 2014-তে
4 বছর পর আমি কেন্দ্রীয় অর্থ সম্পাদকের দায়িত্বে আসি। সর্বশেষ দায়িত্ব ছিল আপনার সর্বশেষ ছাত্র জীবনে এটাই আমার কেন্দ্রীয় দায়িত্ব ছিল। কিন্তু মাঝখানে মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর অনেক চড়াই উতরাই যায় ইসলামী রাজনৈতিক দলগুলোর উপর দিয়ে, ফ্যাসিবাদী আমলে নানান রকম প্রেশার যায়, আপনারা জানেন। বিস্তারিত অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা, তো সেটা পরবর্তী কোনো প্রশ্নের উত্তরে আমি বলবো। তবে সেই জায়গা থেকে ইসলামী ছাত্র খেলাফতের একটা পর্যায়ে বিভিন্ন বাস্তবতার কারণে আমাকে পদত্যাগ করতে হয়, এবং 2018 সালের ফেব্রুয়ারিতে আমি প্রথম ইসলামী ছাত্র খেলাফত থেকে অব্যাহতি নেই এবং ছাত্র জমিয়তে উলামা ইসলামের যে ছাত্র সংগঠন, এই ছাত্র জমিয়তে যোগদান করি। তখন আমি সবসময় বিশ্বাস করতাম যে ইসলামী রাজনীতি যদি আমরা করতে চাই তাহলে আমাদের একজন মুরব্বী লাগবে, এবং যিনি বিশেষ করে ফ্যাসিবাদী আমলে বা যে সময়টা আমরা দেখে বড় হয়েছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বড় হয়েছি, সেই লড়াইয়ে তার আপোষহীন থাকতে হবে। তো মুফতি ফজলুল হক আমিনুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে আমি যাদেরকে মুরব্বী মানতাম তাদের মধ্যে একদম সম্মুখ সারিতে ছিলেন যিনি ফ্যাসিবাদের সাথে কখনো আপোষ করেননি শেষ দিন পর্যন্ত, তিনি ছিলেন আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি। তো হুজুরের হাত ধরে, হুজুরের দোয়া নিয়ে এরপরে ছাত্র জমিয়তে যোগদান করি। আচ্ছা, তাহলে ছাত্র সংগঠনের বাইরে পরবর্তীতে আপনি ইসলামী ধারার রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন? ইসলামী ধারার মূল কোনো দলের সাথে আমার যুক্ত হওয়া হয় নাই, তবে বেশ কিছু দাওয়াত এসছে। এটা 24-এর আগেও যুক্ত হওয়ার একটা সুযোগ ছিল, বেশ কিছু ছাত্র সংগঠনের মুরব্বীদের সাথে, দায়িত্বশীলদের সাথে যোগাযোগ ছিল। তবে আমি একটা ডিসিশনের ডিলেমার মধ্যে ছিলাম, এবং আপনি জানেন ফ্যাসিবাদী আমলের শেষ কয়েকটা বছর, আমি যদি বলি বিশেষ করে 2018 পর থেকে নিয়ে 24 পর্যন্ত ইসলামী রাজনৈতিক দলগুলোর জন্য খুব খারাপ একটা সময় গিয়েছে। এটা উভয় দিক থেকেই বেশ কিছু সংকট তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে সিদ্ধান্ত গ্রহণ করাটা একটু কঠিন ছিল। আমি শেষ পর্যন্ত আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হই নাই 24-এর আগে। আচ্ছা, 24 আন্দোলনে আমরা জানি আপনি যাত্রাবাড়িতে 3 আগস্ট সেখানে একটি সমাবেশ করেছিলেন সম্ভবত। আপনি আপনার 24 আন্দোলনের একটু স্মৃতি রোমন্থন করবেন? 24-এর আন্দোলনে, জুলাই আগস্ট অভ্যুত্থানে যাত্রাবাড়িরও আগে থেকে আমাদের একটা স্মৃতি আছে। সেটা হচ্ছে যে আমরা তো আসলে খুব বেশি অর্গানাইজড হয়ে আন্দোলনটা করি নাই, পুরো আন্দোলনটাই তো আসলে ওইভাবে অর্গানাইজ ছিল না। তো আমরা যার যার জায়গা থেকে যে যেখানে পেরেছি নেমেছি। তো সেই জায়গা থেকে আসলে একটু থামাই, আপনি বলছেন যে আন্দোলনটা অর্গানাইজ ছিল না, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু এটিকে মেটিকুলাসলি ডিজাইনড একটি আন্দোলন বলছেন, তাহলে কি আচ্ছা, সেই প্রসঙ্গটায় আমি আসি, সেই প্রসঙ্গটায় আমি একটু পরে আসতে চাচ্ছি। তো এখানে আমি আমার অংশগ্রহণের বিষয়টা যদি বলি, আসলে সেই অর্থে আমরা তৃণমূলের জায়গা থেকে বা আমি যে জায়গাটুকুতে নেতৃত্ব দিয়েছি, আমার কখনোই এই আন্দোলনটাকে সেইভাবে অর্গানাইজড মনে হয় নাই। এবং একটা জিনিস আমার অ্যাঙ্গেল থেকে, এবং এটা এই কারণেও না যে কেন্দ্রীয়ভাবে যারা সমন্বয় ছিল তাদের সাথে আমার কোনো বিচ্ছিন্নতা ছিল, সেটাও ছিল না। তাদের সাথে আমার যোগাযোগ ছিল, বিশেষ করে কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে অনেকের সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছিল। কিন্তু এখানে বিশেষ কিছু বাস্তবতার কারণে এটা আমাকে বলতেই হবে যে রুট লেভেলে যারা আন্দোলনটা দাঁড় করিয়েছে সেখানে সেই ধরনের কোনো চেইন অফ কমান্ড অথবা কেন্দ্র থেকে বলা হচ্ছে সেখানে বাস্তবায়ন হচ্ছে, সে ধরনের কোনো ঘটনা ঘটে নাই। স্বতঃস্ফূর্তভাবে জনগণ নেমে এসছে। তো সেই জায়গা থেকে আমার এলাকা যেহেতু মোহাম্মদপুর, আমি যেহেতু মোহাম্মদপুর থাকি, সেখানে আমরা প্রথম জামিয়ার রহমানিয়ার মাদ্রাসার ছাত্ররা যখন নেমে আসে, মাদ্রাসার ছাত্ররা তো আলটিমেটলি 17 তারিখের পরে যখন প্রথম 6 জন হত্যা হয়, এবং এই 6টি লাশ পড়ার পরই কিন্তু হেফাজতে ইসলাম থেকে একটা বিবৃতি আসে, এবং এই বিবৃতির পর দিন ছিল শুক্রবার। ওই শুক্রবার ব্যাপকভাবে প্রথম মাদ্রাসা ছাত্ররা 19 তারিখ ব্যাপকভাবে সেদিন নেমে আসে, জুমার নামাজের পর। আমার মোহাম্মদপুরে অংশগ্রহণটা সেদিন থেকেই ছিল। 19 তারিখ জুমার পরে আমার মনে আছে আমরা আল্লাহ করিম মসজিদের এই জায়গা থেকে, এই স্পটটা থেকে নিয়ে একদম বেরিবার 3 রাস্তার মোড় পর্যন্ত পুরো জায়গাটা আমরা এই যে 19 তারিখ দখল করেছি, এরপরে 5ই আগস্টের আগ পর্যন্ত আমাদের এই জায়গাটা হাতছাড়া হয় নাই। ঢাকার অনেক জায়গায় আন্দোলন শিথিল হয়েছে, কিন্তু মোহাম্মদপুরের এই জায়গাটায় আন্দোলন শিথিল হয় নাই। তো এটা আমার একটা আন্দোলনের কোর জায়গা ছিল। আমি এই জায়গায় আন্দোলন করেছি, আমার সাথের মানুষগুলিকে স্পট ডেড হয়েছে, মৃত্যুকে খুব কাছ থেকে দেখছি। বিশেষ করে একটা ছেলের কথা আমি এটা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতেও বলছি। আমার মোবাইলে একটা তোলা ছবি, টিয়া রঙের 2টা একজোড়া স্যান্ডেল, ছেলেটার বয়স 10 বছর মাত্র। রাকিব, শিশু শহীদ বলা হয় রাকিবকে। তো যেদিন প্রথম হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়, সেদিন
মানে আমরা গতানুগতিকভাবে আমরা ওই যে তিন রাস্তার মোড় থেকে নিয়ে আল্লাহ করিম পর্যন্ত তো দখলেই ছিল। আল্লাহ করিম থেকে নিয়ে টাউন হলের দিকে যে রোডটা স্টেট কলেজের সামনে, এটাও বেশ কিছুবার আমরা দখলে নিয়েছি, টায়ার পুড়িয়ে এই জায়গাটা। তো সেই জায়গাটায় আমি হাঁটছিলাম, এখানে ঘোরাফেরা করছিলাম, এখানে পুরাটাই আমাদের দখলে, বেশ কয়েক জায়গায় টায়ার পোড়ানো, পুলিশ যাতে আমাদেরকে ধাওয়া করতে না পারে, আত্মরক্ষার কৌশল হিসেবে আমরা ওই জায়গাটায় এরকম কিছু গ্যাস ট্যাস করে ওখানে টায়ার জ্বালিয়ে রেখেছিলাম। তো সে একটু পরে আর্মির একটা ঘোষণা আসে যে 10 মিনিটের মধ্যে ক্লিয়ার করতে হবে। তখনও আর্মি ফায়ার করা শুরু করে নাই, কিন্তু আর্মি ফায়ার করার আগেই কোত্থেকে যেন এলোপাথারি কিছু গুলি হয়। আচ্ছা। এবং রাকিব ছেলেটা, বাচ্চা ছেলে, 10 বছরের ছেলেটা, ও আমাদের সাথে আন্দোলনের ভিতরে ঢুকে নাই তখনও। ও হচ্ছে বাসা থেকে নেমে, ওর বাসা হচ্ছে আমার বাসার ঠিক 1 গলি পরেই, ও বাসা থেকে নেমে গলির মাথায় এসে দাঁড়িয়েছিল। কি হচ্ছে উৎসুক একটা ছোট বাচ্চা, আর সব সময় তো বাবা মারা এইভাবে ধরেও রাখার সুযোগ থাকে না। নিচে নেমে এসছে, হঠাৎ দেখলাম যে কয়েকজন, মানে যখন ওর মাথায় গুলিটা লাগে আমি তখন ওকে দেখি নাই, আমি কিছুক্ষণ পর যখন দেখি যে কয়েকজন মানুষ এসে ধরছে, ওর মাথায় একটা জার্সি চাপ দিয়ে ধরছে, ওর স্যান্ডেলটা, টিয়া কালারের স্যান্ডেলটা খুলে রাস্তার পাশে রাখছে, রক্তাক্ত হয়ে গেছে, জার্সিটা চাপ দিয়ে ধরে রাখছে ওর মাথায়, কিন্তু ওর রক্ত বন্ধ হচ্ছে না। তখন মানুষজন ওকে ধরাধরি করে সামনে আলমানার হসপিটাল, একদম মাথায় লাগে। মানে তখন তো দেখার মতো অবস্থা ছিল না। পরবর্তীতে আমি 2 দিন পরে, এটা সম্ভবত 26-27 তারিখের দিকে মানব জমিনে ওর এই পুরা কেসটা নিয়ে একটা রিপোর্ট হয়, এবং র্যাব এটার দায় স্বীকার করে যে এটা হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল। ওর মাথার খুলিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এবং সেই জায়গা থেকে ওকে যখন আমরা হসপিটালে নিয়ে যাচ্ছিলাম, ও হসপিটাল পর্যন্ত বেঁচে ছিল না, নেয়ার আগেই ও মারা যায় সেই জায়গায়। তো এটা আমার চোখের সবচেয়ে কাছে দেখা, মানে সবচেয়ে ক্লোজলি দেখা একটা শহীদের মৃত্যু, এবং বাচ্চা একজন। এবং আমি ওই সময়টাতে আমরা যেহেতু আন্দোলনের স্পট থেকে আবার এদিকে আসতাম, হাঁটা চলার মধ্যে থাকতাম, তো মোবাইলে ছবিটা যখন আমি তুলে রাখি, টিয়া কালার স্যান্ডেলের ছবিটা, এই ছবিটা সেদিন রাতে আমি কি ছবিটা রাখবো কি রাখবো না, আমি একটা হেজিটেশনের মধ্যে। কারণ 24-25 তারিখের পর থেকে আমরা শুনি যে বিভিন্ন জায়গায় গেটে নক করা হচ্ছে, রাতে এসে নক করে, হ্যাঁ, মানে পরিচয় না দিয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে আমিও একটা প্রিপারেশন নিয়ে রাখি, এবং যদি বাসায় যে কোনো সময় আসে, তাহলে তখন তো রাতে আর ঘুমানোর কোনো অবস্থা ছিল না, আমরা সারা রাত প্রস্তুতি নিয়ে বসে থাকতাম যে কখন আমাদের উপর হামলা হয় বা কখন বাসায় এসে। এবং অনেক জায়গায় আমরা দেখতাম যে, এমনও আমরা দেখেছি আশেপাশে অনেক বাসায়, যে বাসার বাইরে মার্ক করে যাওয়া হয়েছে, পরবর্তীতে তাদের সুযোগ মতো তারা এসে বাসায় হানা দিয়ে তুলে নিয়ে গেছে। তো সেই সময়টা আমরা পার করেছি। তো ওই একটা সময় আমার এই দুঃখটা আমি কোনোদিন মনে হয় ভুলতে পারবো না, যে এই যে টিয়া কালারের এই স্যান্ডেলটার ছবি, এই ছবিটা পর্যন্ত আমি সেদিন রাতে মোবাইল থেকে ডিলিট করে দিতে বাধ্য হই। এটা হচ্ছে আমার একদম নিজের এলাকার আন্দোলনের অভিজ্ঞতা। আর মোহাম্মদপুরে আমি বেশিরভাগ সময় ছিলাম আন্দোলনে, এর বাইরে। এবং মোহাম্মদপুরে তো শুধু পুলিশের গুলি ছিল না, সেখানে কমিশনার আসিফ, যে জেনারেল আজিজের ভাতিজা, সে সরাসরি শটগান নিয়ে সেখানে সরাসরি গুলি করে মেরেছে আমাদের ছাত্র ভাইরা যারা সেখানে ছিল। তো একদম জীবন মৃত্যু সন্ধিক্ষণে একটা সময় আমরা সেখানে পার করেছি মোহাম্মদপুরে। এবং হ্যাঁ, আমরা যাকে দেখি সে সরাসরি গুলি করেছে, এবং তার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। এবং পরবর্তীতে মোহাম্মদপুরের এই আন্দোলনটা আমরা শেষ পর্যন্ত ধরে রাখার ক্ষেত্রে, আমি মাদ্রাসা ছাত্রদের কথা তো বললাম, যাদের কথা না বললে অকৃতজ্ঞতা হবে, সেটা হচ্ছে যে আমাদের মোহাম্মদপুরের বস্তির যে ছেলেরা আছে, যাদেরকে আমরা কিশোর গ্যাং বলছি পরবর্তীতে, সবাই তো আর কিশোর গ্যাংয়ের ছিল না, অনেক খেটে খাওয়া মানুষের ছেলেরা, অনেক রিক্সাওয়ালারা, অনেক আন্ডার প্রিভিলেজ ছেলেরা, তারা আমরা দেখছি অনেক সময় দেখা গেছে যে মিছিলটা আমরা তো প্রদক্ষিণ করতেছিলাম, একবার 3 রাস্তার মোড় থেকে নিয়ে আবার এদিকে আসতেছিলাম, আবার ঘুরতেছিলাম। তো পুলিশ যখন ফাঁকা ফায়ার করা শুরু করতো বা রাবার বুলেট মারা শুরু করতো, তখন তো আত্মরক্ষার জন্য আমরা একটু পিছনেই থাকতাম, আমরা একটু দৌড়ায় পিছনে চলে যেতাম। বা ধরেন এমন তো খুব কম মানুষ পারছে যারা পুলিশ গুলি করতেছে কিন্তু ওইটাকে নিয়ে আবার পুলিশের দিকে মারতেছে, এই চিত্র তো আমরা দেখছি। এটা আমি মোহাম্মদপুরে দেখছি এই কাজগুলা করছে হচ্ছে ওই যে যাদেরকে আমরা কিশোর গ্যাং বলছি, যাদের বস্তির এই ছেলেগুলা, ওরা সাহস করে পুরো সময়টা আমাদের সাথে, মানে পুরো সময়টাতে যে আমরা
ওই স্পটটা অবরোধ করে রাখতে পারছি, এটার পিছনে ওদের বড় অবদান আছে। মোহাম্মদপুরে হয়েছে, যাত্রাবাড়ি, উত্তরা, সকল জায়গায় এই মোহাম্মদপুরেটা আমি নিজের চোখে দেখছি আর কি। এই জন্য কিন্তু আমরা বলছি যে এটা আসলে শুধুই ছাত্রদের অবদান, ব্যাপারটি কিন্তু এমন নয়। এটা মানে এই জন্যই আমরা সবসময় বলি যে সমাজের যতগুলো স্টেক হোল্ডার আছে কাউকে এখানে খাটো করার সুযোগ নেই। আচ্ছা, আমরা প্রত্যেকের অভ্যুত্থান এটা। একটু আসি যে আপনি তো এনসিপি যুগ্ম আহ্বায়ক, এনসিপির সাথে আপনার আসলে যোগসাজশ বলি, বা আপনি কিভাবে এখানে যুগ্ম আহ্বায়ক হয়ে উঠলেন? এনসিপির যুগ্ম আহ্বায়ক হয়ে ওঠার আগের একটা ছোট গল্প আছে, সেটা হচ্ছে যে আমাদের এনসিপির আগে তো জাতীয় নাগরিক কমিটি নামে একটা প্ল্যাটফর্ম ছিল। তো জাতীয় নাগরিক কমিটি গঠন করার আগে আমাদের মাহফুজ আব্দুল্লাহ ভাই, বর্তমান উপদেষ্টা, তথ্য বিষয়ক উপদেষ্টা, এবং আমাদের বর্তমান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, ওনারা দুইজন প্রথমেই একটা চেষ্টা করে 6ই আগস্টের পরেই ওনাদের মতো করে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করে, এবং সেই জায়গা থেকে ওনারা সমাজের যত স্টেক হোল্ডাররা আছে যারা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে সবাইকে সাথে নিয়ে আমাদের মিটিংগুলো তখন হচ্ছে ডাকসু ভবনে, ঢাকা ইউনিভার্সিটির। তো সেখানে আমাদের সিরিজ মিটিং হয়, প্রায় প্রতিদিনই আমরা বসতেছি কি করা যায়, একটা প্ল্যাটফর্ম দরকার, গণ অভ্যুত্থানের এই শক্তিটাকে একটা জায়গায় নিয়ে আসা দরকার, এবং এটা একটা জাতীয় ঐক্যের জায়গায় নিয়ে আসা দরকার। তো ওই জায়গাটা, ওই প্ল্যাটফর্মটার বিনির্মাণ করার জন্যই আমরা আসলে জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু করি, এবং সেখানে আমি একদম প্রথম দিকে যারা যুক্ত ছিল সেই 55 জন, জাতীয় নাগরিক কমিটির 55 জন, ওই 55 জনকে একত্রিত করার জন্য যে আবার 7 সদস্য বিশিষ্ট এক সার্চ কমিটি, সেটাতেও আমি ছিলাম। তো খুব কোর জায়গা থেকে আমার কাজ করার সুযোগ হয়। মানে এই সংগঠনটা গোছানো, এনসিপিটা তো মূলত আমাদের পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্মটার উপরই, এই পাটাতনের উপরেই দাঁড়িয়েছে মূলত। হ্যাঁ, বৈষম্য বিরোধী থেকে অনেকে এসছে, কিন্তু বৈষম্য বিরোধীর আসলে ওই বাস্তবতাটা ছিল না যে সারা দেশে সব জায়গায় কমিটি করবে বা সংগঠিত হবে। অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহটা একটু বেশি ছিল, যেহেতু এখানে কিছু পাওয়ারের, কিছু মানে ক্ষমতার কিছু বিষয় জড়িয়ে গিয়েছিল। কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে প্রায় 400 উপজেলার কমিটি করে ফেলেছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের সাংগঠনিক স্ট্রাকচারটা খুব দ্রুত দাঁড়ায়, এবং এটাতে আমার সাংগঠনিকভাবে এখানে আমার পূর্ব সাংগঠনিক অভিজ্ঞতা থেকে নিয়ে শুরু করে আমার যেই কমিউনিটি, এবং এর বাইরেও আমাদের যেই বিভিন্ন সময় সামাজিক কাজকর্ম করতে গিয়ে, মানে মাদ্রাসা কমিউনিটির বাইরেও অন্য কমিউনিটির সাথে যে পরিচয়, এইটাকে আমরা সবাই যার যার ক্যাপাসিটি অনুযায়ী কাজে লাগাই, এবং খুব দ্রুতই মানে অল্প সময়ের মধ্যেই নাগরিক কমিটির একটা স্ট্রাকচার দাঁড়ায়। তো সেই জায়গা থেকে আমরা যখন পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি ফর্ম করি, এবং সেটার মধ্যে আমাদের জাতীয় নাগরিক কমিটিরও একটা অবদান থাকে বড় ধরনের। তো এখানে যারা সংগঠক হিসেবে ভালো ভূমিকা রেখেছে তাদেরকে সেই জায়গা থেকে, হ্যাঁ, সেই জায়গা থেকে কমিটিতে সেটা মূল্যায়ন করা হয়েছে। আচ্ছা, আপনারা এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এটি আসলে কোন আইডিওলজির উপর দাঁড় করিয়েছেন? একটা বিষয়ে এই প্রশ্নের উত্তরের আগে আমি বলবো, সেটা হচ্ছে 5 তারিখের আগে বাংলাদেশে যে আদর্শিক বা মতাদর্শিক দ্বন্দ্বটাকে বা মতাদর্শিক বিভাজনটাকে যে লেন্সে দেখা হতো, 5 তারিখের পরে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা উপলব্ধি করেছি যে মানুষ আসলে এই 2 মাসের যে জাতীয় ঐক্য, একটা জাতীয় ঐক্যের যে একটা চিত্র দেখলো, সেটাকে ধরে রাখার জন্য ওই পোস্ট ইডিওলজিক্যাল একটা এরার মধ্যে প্রবেশের একটা তাড়না ছিল মানুষের মধ্যে। এবং সেই জায়গা থেকে আমরা যখন প্রথম থেকে এই আলোচনাগুলো শুরু করি বা এই জায়গাগুলো নিয়ে কথা বলতে থাকি, আমাদের এইটা খুব, আমরা সবাই প্রত্যেকে নিজের জায়গা থেকে এটা অনুভব করি যে মতাদর্শিক জায়গাগুলো তো অবশ্যই আমাদের প্রত্যেকের একটা মতাদর্শ থাকবে, আমরা আমাদের আদর্শ লালন করব এবং সেটা অনুযায়ী আমরা কাজ করব। কিন্তু কিছু জায়গায় আমাদের মনে হয় একসাথে বসার মতো একটা প্ল্যাটফর্ম দরকার। রাজনীতির এমন একটা, যেই জায়গাটাতে মতাদর্শ ভিত্তিক কোনো ক্ল্যাশ থাকবে না। কি থাকবে তাহলে? মতাদর্শটাকে আমি আমার মতো ধারণ করব, আমি অবশ্যই একটা মতাদর্শ ধারণ করব। আমি তো ব্যক্তি হিসাবে মতাদর্শের ঊর্ধ্বে না, কোনো ব্যক্তিই মতাদর্শের ঊর্ধ্বে না। কিন্তু একটা জায়গায় এটা যখন আপনি রাষ্ট্র হিসাবে কল্পনা করবেন, তখন আপনি মতাদর্শের চেয়েও বেশি প্রায়োরিটি দেওয়ার মতো কিছু বিষয়কে কি পাবেন না? মানে আমাদের দৃষ্টিভঙ্গিতে তো এরকম অনেক কিছু ধরা পড়ে। মানে আমাদের যখন আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে গেলাম, আমরা দেখলাম যে মানুষের কাছে তার অধিকারটা মানে প্রায়োরিটি লিস্টের মধ্যে একটু উপরে।
সে তার নাগরিক অধিকারটা ঠিকঠাক মতো বুঝে পাচ্ছে কিনা, এটা তার একটা বড় কনসার্ন। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই পুরা সময়টা আপনি যদি বলেন, এটার মূল ফ্রেমটা কি, মূল স্লোগানটা কি? বৈষম্যহীন একটা সমাজ গঠন করা। তাহলে বৈষম্যর বিরুদ্ধে যখন আমি লড়বো, আমি যখন একটা নাগরিককে তার অধিকার বুঝিয়ে দিতে যাব, আমি যখন রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে যাব, ইনসাফ প্রতিষ্ঠা করতে যাব, আমার সেক্ষেত্রে কিন্তু মতাদর্শিক জায়গাটা অতটা মানে আমি বলবো যে প্রায়োরিটি লিস্টে উপরে থাকবে না, যতটা নাগরিকদের অধিকার সুনিশ্চিত করার ক্ষেত্রে আমার কনসার্ন থাকবে। কেন কোন মতাদর্শ যদি প্রত্যেকেরই তাকে একটা, যেটা আপনি বললেন যে একটি মতাদর্শ রয়েছে, তার নিজস্ব মতাদর্শে কি নাগরিকের অধিকার সুনিশ্চিত করার কোনো বক্তব্য নাই? দেখেন, মানে এইটা এইভাবে বলার সুযোগ নাই, কারণ তা আমি তো মনে করি যে আমার মতাদর্শের মধ্যে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ আছে, এটা আমি মনে করি। এটা আপনার মতাদর্শকে ব্যক্তি পর্যায়ে রাখছেন, সেটা আপনি এনসিপি তে নিয়ে আসেন। হ্যাঁ, এই জায়গাটাই আমি বলতেছি। ধরেন আমি কি আমার মতাদর্শটা এনসিপি তে যদি নিয়ে আসি, তখন এটা যে আমার মতাদর্শ, তখন এখানে অন্যান্য মতাদর্শের যারা আছে তারা কি মনে করবে না যে আমি তাদের উপর কোনো কিছু একটা চাপিয়ে দিতে চাচ্ছি? রেদার এইটা না করে আমি যদি এই কাজটা করি যে আমাদের মধ্যে অনেকগুলো কমন গ্রাউন্ড আছে, যেমন আমি যদি বামপন্থীদের কথাও বলি, তারাও তো বৈষম্যহীন সমাজের কথা বলে। আমি ইসলামপন্থীদের কথা বললে তারাও তো বৈষম্যহীন সমাজের কথা বলে। তাহলে আসো আমরা একটা বৈষম্যহীন সমাজের যে ফান্ডামেন্টালস গুলা, যে প্রিন্সিপাল গুলা, সেগুলো আগে একসাথে ঠিক করি। আচ্ছা, এই জায়গাটায় আমি বললাম যে মতাদর্শিক জায়গাটায় হ্যাঁ আমি অবশ্যই মনে করি যে ইসলাম সবকিছুর সমাধান দেয়, এটা আমার মানে আকিদাগত জায়গা, এটাকে কেউ মানে পাল্টাইতে পারবে না। এবং এনসিপিও কখনো আমাকে বলে না এই বিশ্বাস থেকে দূরে সরে যাইতে, আমি আমার বিশ্বাস লালন করতেছি। এবং আমি এটাই মনে করি যে এটাকে যখন আমি, যেহেতু নিজস্ব কোনো বিশ্বাস বা মতাদর্শ নাই, সো এনসিপি তো কাউকে তার নিজস্ব মতাদর্শ ছেড়ে দিতে বলবে না। যদি সে নিজেই একটা আইডিওলজি হতো, তখন না এনসিপি তার কর্মীদেরকে বলতো যে তুমি অবশ্যই ছেড়ে দাও? অবশ্যই আমি ওই জায়গাটাই আসতে চাচ্ছি যে এই যে বাধ্য না করা এবং আমাকে আমার মতাদর্শের জায়গাটা একটা আমি বলবো যে বাস্তবসম্মত উপায়ে যেটা বাস্তবায়ন করা সম্ভব, সেই জায়গাটায় যদি নিয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে সেইভাবে এটা অ্যাপ্লিকেবল জায়গায় নিয়ে আসা, সেটা সুযোগ কিন্তু আছে। এই যে আপনি বলছেন যে মতাদর্শগুলো ব্যক্তি পর্যায়ে থাকবে, এনসিপি নিজস্ব কোনো মতাদর্শ নাই, বক্তব্যগুলো কি কিছুটা সেকুলার বক্তব্যের? এনসিপি না, এটা যদি আমি ওইভাবে বলি তাহলে তো সিমিলার হয়। আর সেকুলারিজম যখন বলে যে মতাদর্শ ব্যক্তি পর্যায়ে থাকবে, তখন সে একটা ভণ্ডামি করে। আসলে সেকুলারিজম তো মতাদর্শ ব্যক্তি পর্যায়ে রাখে না, সে তো এটাকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যায় আসলে। হ্যাঁ, ওইটা আসলে ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এখানে যে প্রসঙ্গটা আসছে যে এনসিপি কি মতাদর্শ ব্যক্তি পর্যায়ে রাখতে বলে কিনা, না এনসিপি মতাদর্শ ব্যক্তি পর্যায়ে রাখতে বলে না। এটা আমি এইভাবে মানে দেখি যে আমার যেই মতাদর্শ এবং সেটা মানে এটা অ্যাপ্লাই করার যে জায়গাগুলা, সেগুলাতে অ্যাপ্লাই করার পরিপূর্ণ স্বাধীনতা এনসিপি আমাকে দেয়। আচ্ছা, এখানে আমার আমি কোনো ধরনের হেজিটেশন ফিল করি না, এবং আমি কোনো আত্মপরিচয়ের সংকটেও ভুগি না যে আমার এই জায়গায় মনে হয় একটু বামপন্থী হয়ে যাইতে হবে, আমার এই জায়গায় মনে হয় একটু লিবারেল হয়ে যেতে হবে। কারণ এখানে আরেকটা জিনিস কি হয়েছে, মানে এখানে যারা আমরা একসাথে কাজ করতেছি দীর্ঘ একটা সময় ধরে, প্রায় 1 বছরের মতো হয়ে গেছে, আমাদের একটা বোঝাপড়া এটা মোটামুটি একটা জায়গায় আসছে যে এখানে আমরা কেউ কাউকে অন্তত ঠকাবো না। মানে ঠকাবো না বলতে এই অর্থে যে আমি তাকে ধোকা দিয়ে বামপন্থী বানায় ফেলবো না, বা আমি তাকে ধোকা দিয়ে ইসলামপন্থী বানায় ফেলবো না। এই জায়গাটায় আমরা একটা মানে একটা বোঝাপড়ার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসি। আমাদের যে কনসার্নের জায়গাটা সেটা হচ্ছে যে সমাজকে আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসগুলো দিয়ে আসতে চাইছি বিগত সময়ে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়েই শুরু করে, এই স্লোগানগুলোতে এবং এই উদ্দেশ্যগুলোতে আমাদের মধ্যে কোনো ধরনের দ্বিমত নাই। আমরা মনে করি যে একটা বৈষম্যহীন সমাজ দরকার, লেটস বিল্ড ইট টুগেদার। কিভাবে এটা করা যায়, এই জন্য আপনাদের প্ল্যাটফর্মে ডান এবং বাম উভয় শ্রেণীর লোকেরাই আছে। এবং একটা বৃহত্তর স্বার্থকে যখন আমি সামনে রাখি, এটাকে আমি আরেকটু অন্যভাবেও সংক্ষেপে বলি যে দেখেন, এখানে মতাদর্শিক জায়গায় যখন আপনি মানে মতাদর্শটাকে যখন অ্যাজ এ মতাদর্শ আপনি সামনে নিয়ে আসবেন, যখন আপনি অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা না বলবেন, অ্যাপ্লাই করার প্রসেসটা নিয়ে কথা না বলবেন, পলিসি নিয়ে কথা না বলবেন, শুধু মতাদর্শ আকারে সামনে আনবেন, তখন কি হবে, আপনি অলরেডি যে জিনিসটা প্র্যাকটিস করেন সেটাকে আমি মতাদর্শ চাপায় বললাম যে আরে আপনি এই কাজটা তো ইসলামিক ওয়েতে করতেছেন, তাহলে আপনি তো শরিয়া আইন মানতেছেন। একজন বামপন্থী কিন্তু আতঙ্কিত হয়ে যাবে। তো আমার তো তারা আতঙ্কিত করা দরকার নাই। তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে যদি
আসলেই আমি বিশ্বাস করি যে আমার মতাদর্শ সবচেয়ে সঠিক এবং সেটা বাংলাদেশকে দেওয়ার মতো বৈষম্যহীন রাষ্ট্র গড়ার মতো অবশ্যই একটা পলিসি দিতে পারে, তাহলে আমি পলিসিটা নিয়েই কথা বলি। আচ্ছা, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, রাষ্ট্রের যে জায়গাটা, রাষ্ট্র কখনোই কিন্তু অ্যাজ এ মতাদর্শ ফাংশন করে না। রাষ্ট্র তার মতো ফাংশন করে এবং প্রত্যেকটা মতাদর্শের মানুষ ওইটার সাথে কোঅপারেট করে। এনসিপি তো এখনো রাষ্ট্র না। এনসিপি রাষ্ট্র না, কিন্তু একটা রাজনৈতিক দল তো। এবং একটা রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেটা কিন্তু নাগরিকের চেয়ে ক্লোজ। নাগরিকের চেয়ে রাষ্ট্রের সম্পর্কটা ক্লোজ হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো যেহেতু নাগরিকদের প্রতিনিধিত্ব করে, তো রাষ্ট্র সবসময় রাজনৈতিক দলের সাথে কিন্তু বোঝাপড়াটা কমপ্লিট করে। যেটা ঐক্যমত্য কমিশনে আমরা দেখি যে সব রাজনৈতিক দলের লোক নিয়ে ডক্টর ইউনূস বসতেছে, নাগরিকদের নিয়ে কিন্তু বসতেছে না। পরিচালনা করছেন ওটার অন্তরে, সে কারণে আপনাদের সাথে সম্পর্কটা আরো বেশি ক্লোজ। সেটা ভিন্ন তর্ক। মানে আমরা রাষ্ট্র পরিচালনা করতেছি কিনা সেটা তো আসলে মানুষের একটা, আমি বলবো যে অনেক ক্ষেত্রে ভুল ধারণা আছে, যে মানুষ মনে করতেছে যে আমরা কিংস পার্টি, আমরা রাষ্ট্র চালাই, আমাদের কথায় সবকিছু চলে। আপনারা কি রাষ্ট্র চালাচ্ছেন না? মানে কোন অর্থে এটা আপনার কাছে কেন মনে হয় যে আমরা রাষ্ট্র চালাচ্ছি? আপনারা এই যে নাগরিক পার্টি, নাগরিক কমিটিতে যারা ছিলেন, তারা তো আসলে এই মুহূর্তে রাষ্ট্রের হত্যাকর্তা। যেমন এই যে নাগরিক পার্টি গঠন করবার ক্ষেত্রে আপনি মাহফুজ আব্দুল্লাহ কথা বললেন, তথ্য উপদেষ্টা, তিনি এখন রাষ্ট্রীয় তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, নাগরিক কমিটি গঠনের আগে যে সময়টাতে তিনি এই প্রসেসে ছিলেন, পার্টি গঠন প্রসেসে ছিলেন, তখন তো তিনি উপদেষ্টা ছিলেন না। এবং তিনি উপদেষ্টা হওয়ার পর থেকে এরপরে তো তিনি আর পার্টি গঠন প্রসেসের মধ্যে নাই। যেমন এনসিপি গঠনের মধ্যে মাহফুজ আলমের সাথে, মানে এনসিপির কোন নেতৃবৃন্দ, যেমন আমাদের সাধারণ সভা হয়েছে গতকাল, এখানে মাহফুজ আব্দুল্লাহ অথবা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কেউই আসে নাই। যোগাযোগ ব্যক্তিগত পর্যায়ে থাকতে পারে কারো, মানে কারো যোগাযোগ নাই সেটা বলা যাবে না, কিন্তু দলীয় পর্যায়ে দলীয় পলিসি মেকিং থেকে নিয়ে শুরু করে কোনো কিছুতে তাদের কোনো প্রভাব নাই। আপনাদের এনসিপি গঠন হওয়ার সময় যতটুকু গ্রহণযোগ্যতা ছিল সাধারণ মানুষের মধ্যে, এখন কি কতটুকু গ্রহণযোগ্যতা আছে বলে মনে করেন? এটাকে আমি দেখি আসলে গণ অভ্যুত্থানের লেন্সে। ধরেন গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের সবার আকাঙ্ক্ষা ছিল হচ্ছে আকাশচুম্বী, যে গণ অভ্যুত্থানটা হয়েছে আর কোনো বৈষম্য থাকবে না, এখন আমরা চূড়ান্ত সবকিছু অ্যাচিভ করে ফেলছি। এটা মানুষের একটা ভুল ধারণা ছিল। আসলে গণ অভ্যুত্থানের পরে আমরা আসলে বিপ্লবের দিকে একটা স্টেপ আগাইছি মাত্র। আমাদের এই, মানে আমরা যদি বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই, তাহলে পুরান এস্টাবলিশমেন্ট ভাঙার জন্য, এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্য আমাদের একটা লম্বা লড়াই করতে হবে। একটা ঐতিহাসিক লড়াইয়ের ঘোষণা দিয়ে আমাদের মাঠে থাকতে হবে, দীর্ঘ সময় টিকে থাকতে হবে এই এস্টাবলিশমেন্ট ভাঙতে চাইলে। এখন কেউ যদি মনে করে যে আমি মানে হ্যাঁ, অবশ্যই এটা অনেক বড় লড়াই, 1500 শহীদ, এটা তো মানে 1500 মানুষের শাহাদাত তো আর ছোট কোনো ঘটনা না। কিন্তু একই সাথে এটাও সত্য যে এই 1500 মানুষ শহীদ হওয়ার আগে আমরা কোনো ম্যানিফেস্টো সাজায় আন্দোলনের নামই নেই। যে 1500 মানুষ শহীদ হইতেছে, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রকল্প, এই শাহাদাতের বিনিময়ে আমরা এই রাষ্ট্রের দিকে যাব, এই ধরনের কোনো স্পেসিফিকেশন ছিল না। তো যার কারণে শাহাদাতটা, এটাতে মানে আমি অভ্যুত্থানটাকে অস্বীকার করতে পারবো না। অভ্যুত্থানটা অবশ্যই আমাদের বিপ্লবের দিকে যাত্রাকে সহজ করেছে, কিন্তু এই বিপ্লবটাকে পূর্ণাঙ্গতা দিতে হলে, মানে এই বিপ্লবটাকে পরিপূর্ণতা দিতে হলে অবশ্যই আমাদের দীর্ঘ একটা লড়াই পাড়ি দিতে হবে। আমি এনসিপিকেও দেখি সেই লেন্সেই, যে গণ অভ্যুত্থানের সময় যে আকাঙ্ক্ষাটাকে, মানে এইটার গ্রাফটা নিম্নমুখী, মানে 5ই আগস্টের পর আর 2025-এর 5ই আগস্টের পরে এক জায়গায় নাই গ্রাফটা। তো একই সাথে এনসিপি যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা একটা দল, তো তাদের গ্রাফটাও একটু নিম্নমুখী থাকবে এবং তাদের প্রমাণ করতে হবে যে ভবিষ্যৎ বা আগামীর বিপ্লবের ইশতেহার ঘোষণার জন্য তারা যে যোগ্য এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য তাদের যে সেই যোগ্যতা আছে, ক্যালিবার ক্যাপাসিটি আছে, সেটা তাদের জায়গা থেকে তাদের প্রমাণ করতে হবে। তার মধ্য দিয়ে এই গ্রাফটাকে আবার উপরের দিকে উঠাতে হবে। বিপ্লবের লেন্সে আপনি দেখলেন, তাহলে কি বিপ্লবের পুরো ক্রেডিটটা আপনারাই দাবি করছেন? না, সেটা তো আবার ভিন্ন প্রসঙ্গ। বিপ্লবের পুরো ক্রেডিট তো আমি যদি দলীয়, আপনি বলছেন যে মানুষের বিপ্লব নিয়ে যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার গ্রাফটা যখন নিচে নিম্নগামী, তখন একই সাথে এনসিপির গ্রহণযোগ্যতাও নিম্নগামী। না, সেটা হচ্ছে মানুষের মনস্তত্ত্বের জায়গা থেকে বললাম। যে ধরেন 5 তারিখের পরে তো আমার এমন একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল, 5ই আগস্টের পরে ওই বাংলাদেশটা থাকবে না। আমার আপনার তো সেই প্রত্যাশার জায়গাটা ছিল। এনসিপি থেকেও মানুষের এই প্রত্যাশাটা ছিল। তারা এত বড় একটা স্বৈরাচার, জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরিয়ে ফেলেছে, তাহলে সেই প্রসঙ্গে আমি আসছি। কিন্তু তারা, মানে মানুষের তো এই ধারণাটা ছিল। মানুষ তো এক দফার ঘোষক নাহিদ ইসলামকেই জানে, এবং সে, আপনি যত বিতর্কই করেন, মানে যত বিতর্কই থাকুক, এখানে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু এই জায়গাটায় তো কেউই অস্বীকার করে না, কোনো রাজনৈতিক দলও অস্বীকার করে না যে এখানে নাহিদ ইসলাম এই আন্দোলনটা, ঘোষণাটা নাহিদ ইসলাম দিয়েছিল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তো আসলে অস্বীকার করার সুযোগ নাই। এখন সেটাকে যদি আমরা
চেতনা ব্যবসায় রূপান্তর না করি আওয়ামী লীগের মতো, তাহলে আমি মনে করি না যে সেখানে কোনো ধরনের কোনো বড় ধরনের সমস্যা তৈরি হবে। কেউ কি করেছে চেতনা ব্যবসায় রূপান্তর? আমার তো এরকম কোনো কিছু চোখে পড়ে না। কেন পড়ে না? কারণ নাহিদ ইসলামই যে 3 তারিখ 3রা আগস্ট 2024 ঘোষণা দিয়েছে, সেই 3রা আগস্ট 2025 যেদিন আমরা শহীদ মিনারে 24 দফা ইশতেহার ঘোষণা করলাম, নাহিদ ইসলামই কিন্তু বললো যে 1 দফার ঘোষক জনগণ। সে কিন্তু পুরো ক্রেডিটটা জনগণকে দিয়ে দিয়েছে। তো এইটা আমাদের দলীয় স্ট্যান্ড, তো নাহিদের স্ট্যান্ড, নাহিদ ইসলামের স্ট্যান্ডই আমাদের দলীয় স্ট্যান্ড। তারপর চেতনা ব্যবসা না করলে আপনারা আপনাদের এই সংগঠন পরিচালনার অর্থনৈতিক উৎসটা কোথা থেকে হচ্ছে? কোন ব্যবসা থেকে আপনারা এই সংগঠনটি পরিচালনা করছেন? দেখেন, একটা সংগঠন যখন শুরু হয়, রাজনৈতিক বলেন, অরাজনৈতিক বলেন, সামাজিক বলেন, একটা ফাউন্ডেশনও যখন কেউ খুলে বসে, মানুষ এখানে ডোনেশন দেয় না। কেন দেয়? কারণ মানুষ মনে করে যে এর দ্বারা সমাজের দুই একটা কাজ হয়তো হবে, হয়তো মানে আমরা যেই দারিদ্র সীমার নিচে যে মানুষগুলো বসবাস করছে তাদেরকে হয়তো এই ফাউন্ডেশনের মাধ্যমে কিছু উপকার করা যাবে। আমি তো ফিল্ডে গিয়ে কাজ করতে পারতেছি না। কি পরিমাণ ডোনেশন পেয়েছেন? আচ্ছা, আমি একটা করে আসি। হ্যাঁ, মানে ডোনেশনের যে জায়গাটা আপনি বললেন আর কি, ডোনেশনের আপনি বলছেন যে মানুষ ডোনেশন দেয়, ডোনেশন তো প্রত্যেকটা রাজনৈতিক, এটা এনসিপির না শুধু, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে ডোনেশন দেয়, প্রত্যেকটা রাজনৈতিক দলকে। হ্যাঁ, বিগত 1 বছরের ডোনেশন নিয়ে এইটা তো মানে অন ইয়ারে বলার মতো কোনো সংখ্যা এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি বলি নাই। আমাদের ওয়েবসাইটে আংশিক দেয়া আছে, এবং যেহেতু ফিনান্সিয়াল পলিসিটা প্রণয়ন করতে আমাদের একটা সময় লাগছে, এবং এটার পিছনে এক্সপার্টদের সাথে পরামর্শ করা, কিভাবে আসলে পুরো ফিনান্সিয়াল মডিউলটা দাঁড়াইতে পারে, এটার জন্য আমরা বিভিন্ন দেশের যে রাজনৈতিক দলগুলো যে ক্রাউড ফান্ডিং এর মডিউল ফলো করে সেটা থেকে অভিজ্ঞতা নিয়েছি। তো সেটা করতে তো আমাদের মাস কয়েক সময় লেগে গেছে। এর পলিসি নির্ধারণের পরে আমরা তো সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটা জানিয়েছি আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি। এইটা মাস 2 তো হলো, মাস 2 তো হলো। গত 2 মাসের অন্তত আয় ব্যয়? হ্যাঁ, অবশ্যই আমাদের কোত্থেকে আয় হচ্ছে, পদযাত্রায় কোথায় কত ব্যয় হয়েছে, প্রত্যেকটা জিনিস আমাদের লিপিবদ্ধ আছে। সাধারণ নাগরিকদের কি কোনো রাজনৈতিক দলের অর্থনৈতিক উৎস, আয়ের উৎস সম্পর্কে জানার অধিকার আছে বা দরকার আছে বলে মনে করেন? সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে তো এখন একটা বিতর্কের বিষয়। মানে এটা তো আসলে বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথেও এই বিষয়ে আলাপ আলোচনা, বিভিন্ন টকশোতে আমরা দেখেছি প্রশ্নগুলা। তো এক বাক্যে উত্তর দেওয়ার মতো প্রশ্ন আসলে এটা না। বাংলাদেশে আসলে ওই কালচারটাই গড়ে ওঠে নাই। তার মানে আপনারাও সেই পুরাতন এস্টাবলিশমেন্টের মধ্য দিয়েই যাচ্ছেন? আমরা পুরাতন এস্টাবলিশমেন্টটাকে ঠিক করার চেষ্টা করছি। আমরা যে রাতারাতি ঠিক করে ফেলতে পারবো সেই নিশ্চয়তা আমরা দিচ্ছি না। আচ্ছা, কতদিন সময় নিতে পারেন? যেটা তো আমাদের চেষ্টা এবং জনগণের সহযোগিতার উপর নির্ভর করে। জনগণ যদি মনে করে যে আমরা এটা পারবো, এবং জনগণ যদি সেই অর্থে আমাদের সহযোগিতা করছে, জনগণ যার যার জায়গা থেকে সাথে আছে। এটা তো আপনারা জরিপেই দেখলেন। আমরা জরিপে দেখলাম, এখানে ব্র্যাক যে জরিপটা করলো গত 11 আগস্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি এনসিপির সাথে আছে 2.8% জনগণ। বাংলাদেশের রাজনৈতিক দলের সংখ্যা কত? অনেকগুলো। 2.8% সমর্থন মাত্র কয়েক মাস ধরে, মানে 10 মাস হলো জন্ম নিছে একটা দল। 10 মাস না তো, ফেব্রুয়ারি থেকে অগাস্ট 2.8% জনসমর্থন, এবং এটা ইনক্রিজিং। আপনার কি এটা মানে এটা আপনার কাছে আমার প্রশ্ন, এটা কি আপনার কাছে কম মনে হচ্ছে? আচ্ছা, আমি কম মনে না করলেও আমি তাহলে এটাকে বেশি মনে করতে পারি না? বেশি, আমরা তো আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নাই। আমরা মনে করি যে আমাদের আরো ভালো করার সুযোগ ছিল, এবং আমরা যেহেতু সবাই তরুণ বয়সে, আমাদের অভিজ্ঞতারও কিছু কমতি আছে, কিছু জায়গায় আমরাও শিখছি প্রতিনিয়ত। তো আমরা উই উইল রিকভার। এই জায়গা থেকে কি আপনারা বলছেন যে আমরা আসলে কারোর সাথে জোটে যাব না, বরং অন্যরা আমাদের সাথে জোটে আসবে, যেহেতু আপনাদের 2.8% হিউজ পরিমাণ জনসমর্থন রয়েছে? 2.8% এর জনসমর্থনের জরিপটা তো আসলে সম্প্রতি করা, আর জোটের এই বক্তব্যটা আমরা দিয়েছি আরো মাস 3 আগে, এরও বেশি হতে পারে। তো পলিটিক্যাল সিনারিওটা যেটা আপনি যদি দেখেন, মিডিয়া থেকে নিয়ে শুরু করে সব জায়গায়, বিএনপি, জামাত বাংলাদেশের 2টা বড় রাজনৈতিক দল, এর পরেই কিন্তু এনসিপির নামটা সর্বত্র উচ্চারিত হচ্ছে। তো সেই জায়গা থেকে এই সিরিয়ালে অনেক পরে থাকা দলও কিন্তু তাদের জায়গা থেকে বলছে যে যদি ঐক্য হয় তাহলে আমাদের নেতৃত্বে ঐক্যটা হবে। সেই জায়গা থেকে এনসিপি যদি এই কথা বলে, এই কথা বলছে বিএনপি জামাত ছাড়া আর কারা? আমরা এই কথা বিভিন্ন ইসলামী দলগুলোকে বলতে শুনেছি, যদি ইসলামী দলগুলোর ঐক্য হয় তাহলে তাদের নেতৃত্বে ঐক্য হবে। সেক্ষেত্রে তাদের জনসমর্থন তো এনসিপির চেয়ে, মানে জরিপ অনুযায়ী তো তাদের জনসমর্থন কম। আচ্ছা মাহাদি ভাই, এনসিপিতে আমরা শীর্ষ নেতৃত্বে যাদেরকে দেখছি তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটি কি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন? এনসিপির শীর্ষ নেতৃত্বে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কথাটা সত্যি না। টপ 5 এ তো তাই দেখা যায়।
টপ 5 বলতে আসলে আপনি কাদেরকে বুঝাচ্ছেন? তারা টপ 5 বলতে যদি প্রত্যেকটা পদের একদম প্রথম প্রাইম পদটা ধরেন তাহলে টপ 5, কিন্তু টপ 5 বলতে কোনো কিছুর আসলে ওইভাবে এক্সিস্টেন্স নাই, অস্তিত্ব নাই। কারণ হচ্ছে এখানে আমরা একটা পলিটিক্যাল কাউন্সিল গঠন করেছি, সেখানে 5 জন না, সেখানে 10 জন আমাদের যারা আছে তাদের মানে এটাকে আপনি অন্য অর্থে টপ 10 বলতে পারেন। আচ্ছা, তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অনেকেই আছেন। টপ 10 এ আপনি আছেন? টপ 10 এ তো আমরা নাই, আমরা তো টপ 10 এর বাইরে আছি। আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে আহ্বায়ক প্যানেলে আছি, কিন্তু টপ 10 এর মধ্যে আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা আছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আছেন, কয়েকজন আছেন। আপনাদের নেতাদের বক্তব্যে প্রায় শোনা যায় যে বাংলাদেশপন্থী, আপনাদের পররাষ্ট্রনীতি বাংলাদেশপন্থী হবে, আপনারা বিভিন্ন সময় পাকিস্তানপন্থী অথবা ভারতপন্থী এই বক্তব্যের বাইরে গিয়ে বাংলাদেশপন্থী একটি ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছেন বা বলছেন। বাংলাদেশপন্থী বলতে আসলে কি মিন করছেন? বাংলাদেশপন্থী বলতে আমরা যেটা মিন করতেছি সেটা যে আমরা নতুন দাঁড় করাতে চাচ্ছি ব্যাপারটা এমন না। দিল্লির শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি পিন্ডির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার জন্য নয়, এই উক্তিটা সম্ভবত মাওলানা হামিদ খান ভাসানীর। আচ্ছা, তো উনার আপনি যেটা বললেন যে অন্য কোনো শৃঙ্খলে আবদ্ধ না হওয়াটাই বাংলাদেশ পন্থা, সেক্ষেত্রে এটা তো মানে আমরা যদি এই লাইনে থাকি বা এটা যদি আমাদের পলিটিক্যাল লাইন হয় তাহলে তো আমরা নিজেদেরকে ভাসানির উত্তরসূরি দাবি করতেই পারি। এটা তো নতুন কিছু না বাংলাদেশের জন্য। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে কথাটা আপনি বললেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ পন্থা এটা তো একটা মানে ওয়াইড রেঞ্জে ওয়াইড অ্যাঙ্গেলে এই বিষয়টাকে দেখতে হবে। আমি আরেকটু প্রিসাইসলি যদি বলি, বাংলাদেশকে অবশ্যই একটা বাফার স্টেট হিসাবে ফাংশন করতে হবে। অর্থাৎ যখন আপনি চায়না এবং ইন্ডিয়া এবং পাশাপাশি যদি আমি ইউএস ব্লকের কথা বলি, এখানে প্রত্যেকের সাথেই আমাদের স্বার্থ রক্ষা হয় যেই জায়গাটাতে, সেই জায়গাটাতে ডিল করতে হবে, সেই জায়গাটাতে আমাদের থাকতে হবে। এমন কোনো ডিলে যাওয়া যাবে না যে ডিলের পরে আমি বাংলাদেশকে এসে বললাম যে এমন কিছু দিয়ে ফেলেছি যেটা তারা কোনোদিন ভুলতেও পারবে না। এই ধরনের কোনো ডিলে যাওয়া যাবে না। আমরা মনে করি যে মোটা দাগে সেটাকেই আমরা বাংলাদেশ পন্থা বলতে পারি, যেখানে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু হতে যাচ্ছে, আগামী 9 সেপ্টেম্বরে ডাকসু ঘোষণা হয়েছে। ডাকসু নিয়ে আপনাদের বক্তব্য বা আপনাদের চিন্তা ভাবনা কি? আমরা সবসময় ছাত্র রাজনীতির, লেজুর ভিত্তিক রাজনীতির বিপক্ষে, এবং ছাত্র রাজনীতির মাধ্যমে যেই ছাত্র রাজনীতির মাধ্যমে নেতৃত্ব তৈরি হয় সেই সুস্থ ছাত্র রাজনীতি এবং নেতৃত্ব তৈরি, নেতৃত্ব বিকাশের পক্ষে। এবং সেই জায়গা থেকে ডাকসু নির্বাচন পিছিয়ে নেয়ার যেই চেষ্টা এবং এটা বাধাগ্রস্ত করার যেই চেষ্টা আমরা বিগত কয়েক মাস যাবৎ দেখে আসছি, সেটাকে আমরা কখনোই ভালোভাবে নেইনি। কারণ এটা কোনোভাবেই যদি নেতৃত্ব তৈরি না হয় তাহলে আপনি এখানে তো কেউ ইমর্টাল না, মানে কেউ তো আজীবন থেকে যাবে না। নেতৃত্বের পরিবর্তন আসবে এবং পরবর্তী প্রজন্মকে যদি আপনি নেতৃত্বের জন্য প্রস্তুত না করেন, সেটা আমাদের ন্যাশনাল ক্রাইসিসে রূপ নেবে। তো যেই প্রজন্মটা স্বাধীনতার পর থেকে একের পর এক নেতৃত্ব দিয়ে আসছে, নানান কারণে বাংলাদেশে গত 16 বছর ওই জায়গাটাতে বড় ধরনের একটা গ্যাপ তৈরি হয়েছে। আপনি দেখবেন যে বেশিরভাগ এই প্রজন্ম যারা আসলে 5ই আগস্টের অভ্যুত্থানটাকে সফল করেছে, আমি যে জেনজিদের কথা বলি, তাদের বেশিরভাগ হচ্ছে রাজনীতি বিমুখ, এপলিটিক্যাল। তারা হচ্ছে বেশিরভাগের ফেসবুক বায়োতে, বিভিন্ন বায়োতে আপনি দেখবেন যে আই হেট পলিটিক্স, এটা একটা জনপ্রিয় টার্ম হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে আপনি যদি লিডারশিপটাকে শুধুমাত্র ওই বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, যেই লিডারশিপ বলতে সো কল্ড লিডারশিপ, একটা ছোট একটা জায়গায় আবদ্ধ করে ফেলা, ওই লিডারশিপ যদি বুঝান, তাহলে ন্যাশনাল লিডার আসলে কারা তৈরি করবে? এবং বাংলাদেশে রাজনৈতিক সচেতন যেই কমিউনিটি তৈরি হওয়া দরকার ছিল, সেই কমিউনিটি তৈরিতে যদি এই প্রজন্ম ভূমিকা না রাখে তাহলে অবশ্যই নেতৃত্ব শূন্য হয়ে দাঁড়াবে। এবং আমি এই জায়গা থেকেই মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই 90-এর গণঅভ্যুত্থানের কথা বলি, বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রামের কথা বলি, কোটা বিরোধী আন্দোলন 2018 থেকে যেটা শুরু হয়েছিল সেটার কথাও যদি বলি, আন্দোলন সংগ্রামের সূতিকাগার। এখান থেকে যদি নেতৃত্ব তৈরি না হয় তাহলে বাংলাদেশ অবশ্যই নেতৃত্ব মানে একটা নেতৃত্বের ক্রাইসিসে ভুগবে। তৈরি করার জন্য আপনাদের ভূমিকাটা কি? নেতৃত্ব তৈরি করার জন্য মানে এখানে তো ডাকসুর প্রসঙ্গে আপনি জিজ্ঞেস করলেন, ডাকসু তো অবশ্যই হতে হবে। এবং এর মাধ্যমে আমি মনে করি যে একটা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন যদি হয় এবং এটার ছোঁয়া এবং এটার প্রভাব পড়বে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে, অন্যান্য কলেজগুলোতে, এবং এর মাধ্যমে ছাত্র নেতৃত্ব উঠে আসবে। আপনাদের সমর্থন পুষ্ট প্যানেল হচ্ছে কোনটা?
এখনো তো সেই অর্থে আমাদের সমর্থন পুষ্ট কোনো প্যানেলের বিষয়ে তো আমরা সেভাবে কোনো ঘোষণা দেই নাই, কারণ এটা আসলে কতটুকু ঘোষণা দেওয়ার সুযোগ আছে। আমরা তো শুরুতেই বলছি যে ছাত্র রাজনীতি হবে হচ্ছে লেজুর ভিত্তিকহীন, লেজুর ভিত্তিক কোনো ছাত্র রাজনীতির পক্ষে আমরা না। ঘোষণা না দিলেও আপনারা মনে মনে কাদেরকে সাপোর্ট করছেন? যোগ্য নেতৃত্বে যেই আসুক তাকেই আমরা সাপোর্ট করবো। মাধবী ভাই, আপনারা এনসিপি রাজনীতি করছেন এবং আপনাদের দাবির প্রেক্ষিতে অথবা সাধারণ নাগরিকদের দাবির প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গত 5 অগস্ট তিনি জুলাই ঘোষণাপত্র আমাদেরকে শুনিয়েছেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনাদের এনসিপির অবস্থানটা কি? জুলাই ঘোষণাপত্র ঘোষণা হওয়ার পরের দিনই এনসিপি একটা সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান জানিয়েছে এবং এক কথায় জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ। এবং এখানে আপনি ব্যক্তিগতভাবে ওইটিকে অসম্পূর্ণ মনে করছেন এবং এটা আমাদের পার্টির স্ট্যান্ড। হ্যাঁ, এবং এটা আমাদের সদস্য সচিব আক্তার হোসেন বিভিন্ন পয়েন্ট ধরে ধরে বলেছেন যে এই বিষয়গুলো জুলাই গণঅভ্যুত্থানে জুলাই ঘোষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকা দরকার ছিল। অসম্পূর্ণ ঘোষণাপত্রকে সম্পূর্ণ করবার ক্ষেত্রে আপনারা কোনো ভূমিকা নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন? আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানিয়েছি এবং ঘোষণাপত্র সম্পূর্ণ করার পদক্ষেপের চাইতেও জনগুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় এখন আমাদের সামনে আছে। যেমন জুলাই সনদ নিয়ে এখন কথা হচ্ছে, তো জুলাই সনদটার বিষয়ে আমরা এখন বেশি ফোকাস দিচ্ছি যে জুলাই সনদটা যেহেতু এটা নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জুলাই সনদ, তো আমরা বলছি জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনটা হতে হবে, সেটাতে আমাদের মূল ফোকাস। আপনি তো পড়াশোনা করেছেন জামিয়া কোরআনিয়া আরবিয়া লালবাগে, সেটি দেওবন্দি চিন্তাধারার একটি মাদ্রাসা। আবার এখন এনসিপি তে পড়াশোনা কাজ করছেন এবং একই সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই জায়গাগুলোতে আমরা দেখেছি সেখানে মওদুদি চিন্তাধারার অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আপনি এই যে দেওবন্দি চিন্তাধারা এবং মওদুদি চিন্তাধারার মধ্যে সমন্বয় করছেন কিভাবে? আপনি কি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা বললেন যে সেখানে মওদুদি চিন্তার অনেকে আছেন? যেহেতু বিশ্ববিদ্যালয় তো মাল্টি ডাইমেনশনাল এবং বৈচিত্র্যপূর্ণ চিন্তাধারা শিক্ষার্থীরা সেখানে থাকে এবং একসাথে এনসিপিতে আমরা দেখেছি সাবেক শিবির নেতৃবৃন্দ অনেকেই রয়েছেন। তো সেই জায়গাতে আপনি কিভাবে সমন্বয় করছেন মওদুদি চিন্তাধারা এবং দেওবন্দি চিন্তাধারার মাঝে? আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার অথবা আমার স্টুডেন্ট লাইফে বা আমার মাস্টার্সের সময়টাতে যখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি আমার কোনো শিক্ষক থেকে সরাসরি এই ধরনের কোনো ইম্প্যাক্ট অথবা ইনফ্লুয়েন্স পাইনি যে আমার মওদুদি সাহেবের কোনো চিন্তাধারায় প্রভাবিত হতে হবে বা উনি এইভাবে আমাকে ইনফ্লুয়েন্স করতেছেন, সেটা আমি পাইনি। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা এবং পলিটিক্যাল ক্যারিয়ারেও আমি আসলে ওইভাবে এনসিপিতে তো আসলে সেটা সুযোগও নাই। তবে আমার গবেষণার জায়গা থেকে মানে অ্যাজ এ স্কলার আমি এই জায়গাটা এটা নিয়ে আমার একটা পড়াশোনা আছে, মানে দেওবন্দি চিন্তাধারার সাথে মওদুদি চিন্তাধারার সমন্বয় করা যায় কিনা, করলে সেটা কিভাবে করতে হয়, সেটা হচ্ছে আমার স্টাডির একটা জায়গা। সেটা আসলে আমার কর্মক্ষেত্রে অথবা কিভাবে সমন্বয় করা যায়, সমন্বয়ের কথা যদি আমি বলি তাহলে মানে ইমপ্র্যাগম্যাটিক যে জায়গাগুলো আছে, যেটা বাংলাদেশ না শুধু ভারত উপমহাদেশ এবং আরব বসন্ত পরবর্তী সময়ে আরব বিশ্বে মিডল ইস্টে ইখওয়ান থেকে নিয়ে শুরু করে মুসলিম ব্রাদারহুড থেকে নিয়ে শুরু করে এবং টিউনিশিয়ার আন্নাহাদা থেকে নিয়ে শুরু করে সবাই ইসলামী রাষ্ট্রকল্পটাকে যেই জায়গা থেকে আগে দেখতেন সেখান থেকে সরে এসছেন এবং বাংলাদেশে ভারত উপমহাদেশে এই সরে আসার ঘটনাটা আমি বলবো যে মানে অন্যান্য দেশের তুলনায় অনেক আগে ঘটেছে, আরবের তুলনায় একটু আগে ঘটেছে। সেটার একটা জলজান্ত উদাহরণ 1952 সালের যুক্তফ্রন্টের নির্বাচন, তখন তো দেওবন্দি ধারার বড় একটি দল ছিল জমিয়তে উলামা ইসলাম 1952 যুক্তফ্রন্টের সময়। তো সেই জায়গা থেকে কিন্তু আলেম ওলামা বা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে যারা রাজনীতি করতেন তারা তখন একটা সমন্বয়ের কথা চিন্তা করে তখন কিন্তু জেনারেল এবং মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের আলেম ওলামাদের সমন্বয়ে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন এবং সেটা কিন্তু এই রাজনৈতিক ফ্রন্টটা নেজামে ইসলাম পার্টি তারা কিন্তু 1950-এর দশক থেকে নিয়ে শুরু করে একদম 71-এর আগ পর্যন্ত পার্লামেন্টে তাদের একটা ভালো ভূমিকা ছিল, প্রভাব ছিল এবং এটা একটা সফল মডিউল বলা যায়। এবং আমি যদি আরব বসন্ত পরবর্তী সময়ে মিডল ইস্টের কথা বলি, অনেকগুলো দেশে যারা মুসলিম ব্রাদারহুড চিন্তায় প্রভাবিত ছিল তারাও তাদের রাষ্ট্রকল্পের জায়গা থেকে অনেকটা শিথিলতা মানে একটা শিথিল জায়গায় চলে এসছেন। এখানে একাডেমিক জায়গায়
ওয়াইল বি হাল্লাকের দ্য ইম্পসিবল স্টেট, মানে এই বইয়ে যে থিওরিটার কথা ওয়াইল হাল্লাক বলছে সেটা একটু গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্যে ওয়াইল হাল্লাক যেটা দেখাইছে যে আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্যে কি আসলে আপনি ইসলামী রাষ্ট্র বা শরিয়া রাষ্ট্র যেটা আপনি চান সেটা কি বাস্তবসম্মত নাকি শুধুমাত্র একটা ইউটোপিয়া? আচ্ছা, এটা একটা মানে মেজর কোয়েশ্চেন। এখন আরব বসন্ত পরবর্তী সময়ে মানে ক্ষমতা কাঠামোর সাথে যে ইখওয়ানের একটা দূরত্ব বা মুসলিম ব্রাদারহুডের যে একটা দূরত্ব তৈরি হইল, সেই দূরত্বের ফলস্বরূপই কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে তিউনিসিয়া আন্নাহদা পার্টি একদম রাশেদ ঘানুশি একদম মানে ইসলামী রাষ্ট্রকল্প বা ইসলামী রাষ্ট্রনীতিবিদ বলা যায় যাকে, এবং একই সাথে তিনি রাজনীতিবিদও, ওনারা কিন্তু ঘোষণা দিয়ে তাদের দলের যেই ইশতেহার ছিল সেখান থেকে তারা সরে এসছেন। এটা কিন্তু একটা যুগান্তকারী ঘটনা, মানে এটা কেন তাদের করতে হইলো সেটা কিন্তু একটা মেজর কোয়েশ্চেন। তো এই জায়গাতে আমি বলবো যে রাষ্ট্রকল্পটাকে এটাকে মানে যদি আমি শরীয়ী পরিভাষায় বলি, এটাকে কুল মনে করা, জুজ মনে না করা, মানে দেওবন্দিয়াতের সাথে আসলে মূল ক্ল্যাশটা আসলে মওদুদী সাহেবের এই জায়গাটাতেই হয়েছে। এবং মওদুদী সাহেব যখন রাষ্ট্রকল্পটাকে ইসলামী সিয়াসতটাকে যখন ইসলামের কুল ভাবলেন, তখনই কিন্তু শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ তাকে চিঠি লিখছিলেন যে আপনি এই চিন্তাটা যেই জায়গা থেকে করছেন এটা কিন্তু আসলে কিছু জায়গায়, কিছু না অনেক বড় একটা জায়গায় ক্ল্যাশ তৈরি করবে, এবং এটাকে আপনি এই রাষ্ট্র কাঠামোর মধ্যে কোনো বাস্তবসম্মত স্পেস দিতে পারবেন না। এটাই কিন্তু ঘটছে। আপনি দেখেন গত মওদুদী সাহেব যখন থেকে বলছেন এরপর থেকে নিয়ে এখন পর্যন্ত জামাতে ইসলামী আসলে কতটুকু এখন মওদুদী রহিমাহুল্লাহর চিন্তা ধারণ করে সেটা একটা প্রশ্ন। যদি পরিপূর্ণভাবে ধারণ করে তাহলে তো কখনোই জামাতে ইসলামী কল্যাণ রাষ্ট্রের জায়গায় সরে আসার কথা না, শরিয়া রাষ্ট্রের থেকে। এবং আপনি দেখেন মেইন স্ট্রিমের কাছাকাছি যতগুলো দল আসছে বাংলাদেশে, এখন আসা শুরু করছে যে ইসলামপন্থী দলগুলো এবং ইভেন ইসলামী আন্দোলন সহ, তারা কিন্তু এখন শরিয়া রাষ্ট্রের কথাটা সরাসরি বলতেছে না, তারা এখন একটা কল্যাণ রাষ্ট্রের কথা বলতেছে। এই যে এই কল্যাণ রাষ্ট্র আর শরিয়া রাষ্ট্রের পার্থক্যটা যদি আপনি ধরতে পারেন, তাহলে এতক্ষণ যে আলাপটা করলাম আমি, আপনি সেই জায়গাটায় দেওবন্দি চিন্তাধারা এবং মওদুদী সাহেবের চিন্তাধারার মধ্যে পার্থক্যটা আপনি ধরতে পারবেন। আপনি যদি পুরো মানে রাজনীতিটাকে যদি ইসলামের কুল ভাবেন, পরিপূর্ণ ইসলাম ভাবেন, সেক্ষেত্রে রাজনীতিটাকে একটা ইসলামের ফ্রেম, ইসলামকে রাজনীতির ফ্রেমে এবং রাজনীতিকে ইসলামের ফ্রেমে একে অপরের মানে বেঁধে ফেলতে হচ্ছে। কিন্তু দেওবন্দি চিন্তাধারার কথা হচ্ছে ইসলাম ইজ এ বিগ আমব্রেলা, বিগার দ্যান পলিটিক্স, বিগার দ্যান এনি পলিটিক্যাল আইডিওলজি। ইসলামটাকে আপনি ওই জায়গায় যদি না নিতে পারেন, ইসলামকে যদি আপনি একটা দলীয় গণ্ডির মধ্যে নিয়ে আসেন এবং এই দলের মধ্যে যদি কিছু বিক্ষিপ্ত বক্তব্য আমরা দেখেছি ইদানিং, যদি এই দলের মধ্যে বা ইসলামী এই ইয়ার মধ্যে যদি আমার সমর্থন না থাকে তাহলে আমার ইমান নিয়ে প্রশ্ন উঠতে পারে, এ ধরনের কিছু, তো এটার একটা সিলসিলাও আছে। তো সেই জায়গায় যদি আমি নিয়ে আসি ইসলামকে, তাহলে ইসলামকে আমি আসলে একটু ছোট জায়গায় আবদ্ধ করে ফেললাম। এখন সমন্বয়টা কিভাবে হবে? সমন্বয়টা করার ক্ষেত্রে আমাদের অবশ্যই বাস্তবসম্মত যেই কাঠামো, রাষ্ট্রকল্পের যে বাস্তবসম্মত কাঠামো, সেটার সাথে ইসলামের রাজনীতি রাষ্ট্রকল্পটাকে একই জায়গায় নিয়ে আসতে হবে, যেটা শুধুমাত্র একটা ইউটোপিয়া হিসেবে অবশিষ্ট থাকবে না, এবং যেটা শুধুমাত্র সমাজের একটা প্রান্তিক জায়গায় অবশিষ্ট থাকবে না, যেটা একটা বড় প্রভাবক জায়গায় এসে দাঁড়াতে সক্ষম হবে। আমি একটু আবার আসতে চাই আপনাদের দলীয় প্রধানের কাছে। আপনাদের দলীয় প্রধান নাহিদ, তিনি কিছুদিন আগে ফেসবুকে সাদিক কায়েমকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এটি কি তার ব্যক্তিগত স্ট্যাটাস ছিল না তার দলীয় পরামর্শের ভিত্তিতে তিনি সেই স্ট্যাটাসে সাদিক কায়েমকে অস্বীকার করেছেন? দলীয় পরামর্শ বা দলীয় বক্তব্য হলে তো সেটা এনসিপির প্যাডেই যেত, এটা যেহেতু তার ব্যক্তিগত প্রোফাইল থেকে দিয়েছেন। দলীয়ভাবে কি আপনারা তার ওই বক্তব্যের সাথে পুরোপুরি একমত? এখানে দ্বিমত পোষণ করার মতো মানে আপনার কি মনে হচ্ছে কোনো পয়েন্টে দ্বিমত করা দরকার? তিনি সাদিক কায়েমকে অভ্যুত্থানের কোনো অংশীজন মনে করছেন না, বলছেন তিনি কোনো সমন্বয়ক নন, যদিও সাদিক কায়েম কোথাও নিজেকে সমন্বয়ক দাবি করেন নাই। আচ্ছা, এখানে মানে আমি তো নাহিদ ইসলামের লেখাটা আমার মতো করে আমার জায়গা থেকে আমি পড়েছি, আমার জায়গা থেকে আমি রিড করার চেষ্টা করেছি। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে নেতৃত্বে সাদিক কায়েম ছিল না, মানে এটার সাথে আমি মনে করি যে করেছেন যে সাদিক কায়েম কোনো সমন্বয়ক ছিলেন না, এবং সমন্বয়ক হিসেবে তাকে অস্বীকার করার কারণ কি, যে নেতৃত্বে
ছিল না সাদিক কায়েম। সাদিক কায়েম তো কোথাও নিজেকে সমন্বয়ক বলেন, সেটা তো ভিন্ন প্রসঙ্গ। তারপরে কেন অস্বীকার করতে হলো যে সেটা সমন্বয়ক না? কিন্তু 5 তারিখের পর থেকে মানে ব্যক্তিগতভাবে সাদিক কায়েমের সাথে আমার কোনো ধরনের শত্রুতা নাই, আমার খুবই ভালো সম্পর্ক তার সাথে। কিন্তু এই জায়গাটায় আমি নাহিদ ইসলামের সাথে একমত যে 5 তারিখের পর থেকে 5ই আগস্টের পর থেকে 2024-এর 5ই আগস্টের পর থেকে শিবিরের মানে অবশ্যই তাদের একটা লজিস্টিক সাপোর্ট, একটা ভালো ধরনের অংশগ্রহণ এই আন্দোলনে ছিল, কিন্তু ইতিহাস ব্যাখ্যা করার দিক থেকে যেইভাবে বিষয়টাকে সামনে আনা হয়েছে, যেইভাবে ইতিহাসগুলো বলার চেষ্টা হয়েছে বিভিন্ন ফেসবুক পোস্ট থেকে নিয়ে শুরু করে শিবিরের জায়গা থেকে যে ব্যাখ্যাটা, সেটা হচ্ছে যে আন্দোলনটাকে মানে একদম A to Z লিড দেয়ার কাজটা এবং এটাকে সফল করার কাজটা শিবিরের সাইড থেকেই পুরোটা হয়েছে, এই ধরনের একটা বক্তব্য কিন্তু বিভিন্নভাবে এসছে, আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। দাবি করেছে যে আমরাই পুরোটা করেছি না, এটা পুরো দাবি করার বিষয় না, এটা মানে তর্ক বিতর্কের ক্ষেত্রে এই ধরনের বক্তব্যগুলো বিভিন্নভাবে এসছে যে এই আন্দোলনটাকে মানে এই আন্দোলনটা শিবিরের আন্দোলন, বা এটা আপনি শিবিরের পক্ষ থেকে বলেন অথবা বামপন্থী মেঘমাল্লার বসুর বক্তব্য থেকে বলেন, যে কোনোভাবেই বলেন বা ইন্ডিয়ান প্রোপাগান্ডা থেকেই বলেন, এই ধরনের বক্তব্য কিন্তু এসছে। 5 তারিখের পর থেকে কিন্তু এই ধরনের বক্তব্য ইস্টাবলিশ করার একটা চেষ্টা বিভিন্নভাবে হয়েছে, এটাকে অস্বীকার করার তো সুযোগ নেই আসলে। তো এখন ওই জায়গা থেকে যদি নাহিদ ইসলাম এইখানে মানে তাদের নেতৃত্বের যে প্রকৃত ইতিহাসটা সেটা যদি তুলে ধরতে চায়, আমি তো এখানে দোষের কিছু দেখি না। নেতৃত্বের প্রকৃত ইতিহাস হচ্ছে সাদিক কায়েম এই জুলাই আন্দোলনে তার কোনো অবস্থান বা ভূমিকা না না, আপনি তো প্রশ্ন করছেন সমন্বয়ক নিয়ে। আচ্ছা, সে তো সমন্বয়ক ছিল না, আপনি তো বলতেছেন সমন্বয়ক তো দাবি করেন, নিজেও দাবি করেন। সমন্বয়ক তো মানে যে লিস্টেড সমন্বয়কের লিস্ট, সেখানে তো আন্দোলনকারীদের অনেকেই ছিল না। তার মানে কি তারা আন্দোলন করে নাই? আন্দোলন করা নিয়ে অস্বীকারের তো প্রশ্ন আসতেছে না। নাহিদ তো বলে নাই যে সে আন্দোলন করে নাই, সে আন্দোলন করছে, এটা তো আমরা সবাই জানি সে আন্দোলন করছে। এবং কল্পিতভাবেই তিনি সাদিক কায়েমের ব্যাপারে একটি পজিশন ধরে নিয়ে সেটিকে অস্বীকার করেছেন। মানে কি ধরনের পজিশন? যে সাদিক কায়েম সমন্বয়ক, সুতরাং আমি তাকে অস্বীকার করি না। এটা ইস্টাবলিশ করার একটা চেষ্টা তো হয়েছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। এটাই তো ইস্টাবলিশ করার একটা মানে সমন্বয়ক এই এস্টাবলিশ করার চেষ্টাটা কারা করেছে? সমন্বয়ক এজ এ শব্দ না, মানে এজ এ ওয়ার্ড চিন্তা করলে হবে না। এটা হচ্ছে যে মানে নেতৃত্বে কারা ছিল, এগুলা তো আসলে যেমন দেখেন আব্দুল কাদের যে 9 দফা ঘোষণা তো আব্দুল কাদেরের পক্ষ থেকেই এসছে, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। মানে এটা থেকে আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন? না, ঘোষণা আব্দুল কাদের দিয়েছে। হ্যাঁ, তো এখন এই জায়গাতেও কিন্তু অনেক ফেসবুক পোস্ট, এখন আমি নাম ধরে ধরে হয়তো অনেকে বলতে পারবো, এটা তো এসছে যে এই 9 দফাটা কারা লিখে দিল। হ্যাঁ, যারা লিখে দিয়েছে তারা তো তাদের সেই ক্রেডিটটুকু দাবি করতেই পারে। এখন ধরেন হ্যাঁ, স্বাধীনতার ঘোষক যে, হ্যাঁ মানে আমি আসলে এই জায়গাটায় একটু কনফিউজড হয়ে যাই যে আসলে ক্রেডিট যদি যে লিখে দিছে অথবা পিছনে ব্যাকগ্রাউন্ডে যারা ছিল, হ্যাঁ, বা আমাদের স্টুডিওর ব্যাকগ্রাউন্ডে যারা আছে, তাদের ক্রেডিট যদি এখানে মুখ্য হয়ে যায়, তাহলে স্বাধীনতার ঘোষক 71-এর স্বাধীনতার ঘোষককে ঘোষক বলা যাবে কিনা, নাকি পিছন থেকে তাকে যে ইনফ্লুয়েন্স করছে তাকে ঘোষক বলতে হবে, এই বিতর্কে কিন্তু আমার ঢুকতে হবে। এখন এই বিতর্ক তো আমাদের বাংলাদেশে বিগত 15 বছর ধরে, শুধু 15 বছর না, কিন্তু আপনি তো জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন। হ্যাঁ, আমিও বলি, বিশ্বাসও করি। কিন্তু বিগত 15 বছরে আপনারা কি বলতেন যে? বিগত 15 বছরে আমি বলতাম ব্যক্তিগতভাবে, এই জন্য আমি জেল জুলুমের শিকার হয়েছি অনেকবার। আচ্ছা, আপনার জেল জুলুমের গল্পটাতে আমি একটু আসবো, তবে আমি আপনাদের এনসিপির এই জায়গাটাতে আরেকটু আসতে চাই যে আপনারা যেভাবে আপনাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন, এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে নানান রকম ত্রুটি বিচ্যুতি বা নৈতিক অধঃপতন আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে আপনাদের একজন নেতা তুষার এবং তাকে কেন্দ্র করে নীলা ইসরাফিলের সাথে বেশ কিছু রিউমার অথবা বেশ কিছু দুর্ঘটনা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি। এই জায়গাটা নিয়ে আপনাদের দলের অবস্থানটা কি একটু সংক্ষেপে ক্লিয়ার করবেন? হ্যাঁ, দলীয় অবস্থান তো আমরা ক্লিয়ার করেছি। সরোয়ার তুষার ভাইকে শোকজ দেওয়ার মাধ্যমে তো দলীয় অবস্থানটা স্পষ্ট হয়েছে। তবে এখানে আমার কিছু অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে এখানে নিছক ঘটনা যেটা ঘটেছে বা সামনে আনা হয়েছে ততটুকুই যে ঘটনা, সেটা ভাববার কোনো কারণ নাই আসলে। বাংলাদেশে বিগত 16 বছরেও আমরা দেখেছি যে যে কোনো রাজনৈতিক শক্তিকে ইনফ্লুয়েন্স করার জন্য বা দাবানোর জন্য বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন রকম ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হয়েছে। তো এখানে কতটুকু সত্য আর কতটুকু আসলে এজেন্সি ইনফ্লুয়েন্সড, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। তবে এখানে আমার মনে হয় যে আরেকটু বিবেচনার সুযোগ আছে।
এই ঘটনায় আসলে আমরা আমাদের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারকে কতটুকু পর্যন্ত শোকজের মাধ্যমে তাকে দলীয় কার্যক্রম থেকে বিরত আর কতদিন রাখতে পারবো সেটা পুনর্বিবেচনার সুযোগ আছে। এবং শিথিলভাবে এই জন্য দেখতে চাচ্ছি যে নীলা ইসরাফিলের যে বিষয়টা সামনে আনা হয়েছে এইটা তো আসলে অনেকটা পরিকল্পিত, এই অর্থে যে তাকে বারবার বলা হচ্ছে সে এনসিপির নেত্রী। সে এনসিপির কোন পোস্টে কবে ছিল আমরা আসলে কেউই জানি না। মানে সে পদত্যাগ করছে, পদত্যাগ করতে হলে তো তার আসলে কোনো একটা পদে থাকতে হবে, সে তো কোনো পদে কখনো ছিল না, কোনো থানা কমিটিতেই ছিল। অবশ্যই অস্বীকার করছি আমরা। আমাদের আক্তার ভাই আমাদের সদস্য সচিব, সে প্রথম দিনই স্টেটমেন্ট দিচ্ছে যে আমাদের কোনো ইয়া না, এবং এটা সব মেইন স্ট্রিম মিডিয়ায় তার কোটেশন আসছে, আক্তার ভাইকে কোট করা হয়েছে, এটা অবশ্যই বলা হয়েছে, কিন্তু তারপরে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসটা বারবার বলা হয়েছে। এবং নীলা ইসরাফিলকে এত দুধে দোয়া তুলসী পাতা তো আসলে আমরা কেউই মনে করি না। এবং আমরা সম্প্রতি যে জানতে পারলাম যে সে জার্মান বা কোনো একটা রাষ্ট্রে গিয়ে অ্যাজাইলামও সিক করছে, এবং সম্প্রতি তার সবচেয়ে আপত্তিকর যেই ভিডিওটা আমাদের সামনে এসছে যে সে এই আন্দোলনে অংশগ্রহণকারী মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সে বলছে যে তারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা সে আশঙ্কা করছে। এবং সে নাকি যদি আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থীরা যদি আন্দোলনে এসেছে সেটা যদি সে জানতো তাহলে নাকি সে আন্দোলনে আসতো না। এখন নীলা ইসরাফিল আন্দোলনে না আসলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যেত, এটাই আমাদের এখন চিন্তা করতে হইতেছে আর কি। এমন মন মানসিকতার একজন মানুষকে আপনারা এতদিন সঙ্গ কেন দিলেন? আমরা কোথায় সঙ্গ দিছি? সে তো আমাদের কোনো কমিটিতে নাই। কেউ যদি কাল্পনিক ধরে নিয়ে আমাদের কমিটিতে এনে বসায় দেয়, কেউ যদি পিটার হাসকে এনে কক্সবাজারে বসায় দেয়, তাহলে আমাদের তো কিছু করার নাই। সেটা ভিন্ন আলোচনা, কিন্তু আপনাদের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে নীলা ইসরাফিলকে বিভিন্ন প্রোগ্রামে দেখা গেছে। আমাদের ধরেন রাজনৈতিক ভাই, রাজনীতি তো আপনিও করছেন, আপনি জানেন এখানে রাজনীতি করতে গেলে আমার সাথে যারা আসবে কাউকেই তো আমি, এটা তো কর্পোরেট কোনো প্রতিষ্ঠান না যে তোমার আইডি কার্ড না এখান থেকে বের হয়ে যাও, আমি কি এটা বলতে পারবো? সে রাজনীতি করতে আসছে, এখন সে কোত্থেকে আসছে তার পরিচয় ডিটেইল এগুলো আমি কখন নিব? যখন তাকে আমি কোনো কমিটিতে অন্তর্ভুক্ত করবো, সে তো কোনো কমিটিতে নেই, তারা তো ডিটেইল আমার কি জন্য নেওয়া দরকার? মিটিং গুলোতেও আপনারা নীলা ইসরাফিলকে নিয়েছেন না? না, কোনো মিটিংয়ে নেওয়া হয়নি। আচ্ছা, আমরা একটু শাপলার দিকে আসতে চাই। আপনি তো মেঘমল্লার বসুর কথা বললেন, আমরা দেখেছি যে হেফাজত নিয়ে মেঘমল্লার বসু তার বিতর্কিত বক্তব্য রয়েছে সেই 2013 সালেই তার ফেসবুকে স্ট্যাটাস রয়েছে। মেঘমল্লার বসুরা এই সময়ে এসে স্বচ্ছন্দে রাজনীতি করতে পারছে, অথচ সময়টা হওয়া দরকার ছিল শাপলার পক্ষের শক্তির। শাপলার পক্ষের শক্তি কোনো মব ক্রিয়েট করতে চায় না, এই জন্য মেঘমল্লার বসুদের রাস্তাঘাটে ধরে কোনো হ্যারাস করে না। শাপলা চত্বর বিশ্বাস করে, বা শাপলা চত্বরের সৈনিকরা, আমরা যারা শাপলা চত্বরে রক্ত দিয়েছি, আমরা বিশ্বাস করি যে যেই রাষ্ট্র আমরা 5ই আগস্টের পরে কায়েম করেছি, সেই রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, সেই রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, ট্রাইব্যুনাল থেকে নিয়ে শুরু করে প্রত্যেকে দায়বদ্ধ এই হত্যাকাণ্ডের পিছনে সহযোগী হিসাবে কারা কারা ছিল তাদের প্রত্যেককে ধরা, আইনের আওতায় আনা। যদি মেঘমল্লার বসু জড়িত থাকে, এবং আমরা দেখেছি আমাদের চিফ প্রসিকিউটর তিনি বক্তব্য দিয়েছেন যে শাপলার হত্যাকাণ্ডের সাথে শাহবাগের প্রথম সারির নেতারা জড়িত ছিল, সেই জায়গায় যদি মেঘমল্লার বসু থেকে থাকে তাহলে অবশ্যই বিচারিক প্রক্রিয়ায় তাকে আইনের আওতায় আনা হবে। আচ্ছা, আপনি আপনার ব্যক্তিগত জীবনে জেল জুলুমের কথা বলছিলেন, আমি একটু সেখানে আসি। আপনি এই জুলাই অভ্যুত্থানের অনেক আগে থেকেই আপনার ব্যক্তিগত জেল জুলুম নিয়ে অনেক বেশি আলোচিত ছিলেন। আমরা দেখেছি আপনাকে দুবাই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ সরকার ধরে এনেছিল, এবং আবারও সম্ভবত 2 দফায় আপনি গ্রেপ্তার হয়েছিলেন। আপনার জেল জীবন নিয়ে আমাদেরকে একটু বলেন। আচ্ছা, জেল খানায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল, বা আমরা যেটাকে ইউসুফ আলাইসাল্লামের পাঠশালা বলি, সেটাই যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার 2020 সালে। এটা দিনটা ছিল হচ্ছে 27শে জুলাই। এরও আগে আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিস্ট হাসিনার রোশানলে আমি প্রথমবার পড়ি হচ্ছে 2017 সালে বইমেলাতে। আচ্ছা, তো বইমেলাতে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে একটা ঝোঁক ছিল যে ফেব্রুয়ারিতে যখন 21শে বইমেলা হতো আমরা দল বেঁধে আসতাম। দল বেঁধে বলতে বন্ধু বান্ধবরা আর কি, 5-6 জন 7-8 জন, এর বেশি না, এটা তো নর্মালি আসেই। তো তখন হচ্ছে আমার তখন দাওরায়ে হাদিস শেষ, আমি ইফতা বর্ষে পড়ছি। তো তখন আমি যখন ইয়েতে আসি আমার বন্ধুদের সাথে বইমেলায় আসি, মাদ্রাসার ছাত্র আমরা সবাই ছিলাম, কোনো কারণ ছাড়াই হঠাৎ পুলিশ বক্স যেটা থাকে বইমেলার ভিতরে, সেখান থেকে কয়েকজন পুলিশ এসে আমাদেরকে, মানে আমরা যারা বের হচ্ছি আর কি শেষ পর্যায়ে বইটই কিনে বের হচ্ছি, তখন আমাদেরকে ধরে সাইডে নিয়ে আসে।
আচ্ছা। এবং আমাদের সাথে আরো কয়েকজন প্রায় 11 জন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে তারা ওইখানে পুলিশের ওই কর্নারটায় বক্সের ওখানে নিয়ে এসে আমাদেরকে 3 থেকে 3.5 ঘন্টার মতো সেখানে আটকে রাখে। আমরা বিভিন্নভাবে তাদেরকে রিকোয়েস্ট করি যে আমাদের বাসায় জানাতে হবে, আমাদের কোনোভাবে যদি কোনো সমস্যায় পড়ি তাহলে বাসা থেকে টেনশন করবে, কিন্তু তারা আমাদেরকে কোথাও কোনো ফোন দিতে দেয় না। এবং সেখান থেকে 3 ঘন্টা আটকে রেখে আমাদের ফোন টোন সব নিয়ে 3 ঘন্টা সেখানে আটকে রেখে আমাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। মিন্টু রোডে নেওয়ার পর আমাদের যে জায়গাটায় রাখা হয় সেখানে গিয়ে আমরা দেখি যে অনেকে 10 বছর যাবত সেখানে আছে। ডিবি অফিসের ভিতরে একটা মানে এইটা সেই অর্থে থেকে আয়নাঘর বলা যায় কিনা আমি জানি না, মানে এইটা হচ্ছে এখানে কয়েকজন মানুষ আছে এবং এখান থেকে আবার চেঞ্জ করে আরেক জায়গায় নেওয়া হইতেছে। মানে ডিবি অফিসের ভিতরের জায়গাটা তো একটু মিস্টেরিয়াস, এখানে একটু মানে স্বাভাবিক না আর কি, একটু দূরে দূরে ঘর বা এমন কিছু জায়গা আমরা তখন দেখছি যেখানে যদি মেরেও ফেলে সারাদিনও যদি কেউ চিৎকার করে বাইরে থেকে কেউ কিছু শুনবে না, ওখানে তো দূরে দূরে বিল্ডিং গুলো অনেক, মাঝখানে পুকুর টুকুরের মতো জায়গা। 2017 সালে তখন মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে এটা নিউজ হয়েছিল, আমাদের 11 জনকে উঠায় নিয়ে গেছিল। তো এই যে আমাদেরকে রাখা হয় এখানে, আমরা তো তখন মানে আমাদের বয়সও তো তখন বেশি না, আমরা এত রিকোয়েস্ট করি যে বাইরে আমরা একটু ফোন করে জানাই কি হয়েছে, আমরা যে এখানে নিয়ে আসা যে হয়েছে এটা অন্তত আমাদের ফ্যামিলিকে জানানো দরকার। তারা আমাদেরকে সেই সুযোগটা দেয় না। এবং ভিতরের যে পরিস্থিতি আমরা দেখি যে অনেকে 10 বছর 12 বছর ধরে এখানে আটক, তার ফ্যামিলি জানে না, আমাদেরকে বলতেছে ভাই আপনারা তো মনে হয় বের হয়ে যাবেন, আপনারা তো ছোট মানুষ, আপনাদেরকে তো বেশি দিন মনে হয় রাখবে না, গিয়ে একটু আমাদের ফ্যামিলিকে বললেন যে আমরা এখানে আসি। এরকম অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে। আমি, ইফতেখার জামিল, মাহমুদ হুদা, আবু বকর সিদ্দিক, জাবের, নেসারউদ্দিন রহমান, আমাদের বন্ধু বান্ধবরা আমরা সবাই এখানে ছিলাম, জাইফ মাসরুর, প্রায় 11 জনের মতো। তো সেখান থেকে একদিন এইভাবেই অতিবাহিত হয়। আমরা শুধু নামাজ পড়ছি, দোয়ায় কান্নাকাটি, তখন তো আর কান্না করতে হয় না, চোখ দিয়ে পানি পড়তে থাকে। মানে পরিস্থিতিটা তো এমন, মানে আশপাশে যখন এরকম মানুষ দেখতেছি যে যারা 10 বছর ধরে পড়ে আছে, কেউ জানে না, বাইরের মানুষ, তো এই পরিণতিকে আমাদেরও হইতে যাইতেছে কিনা এটা একটা ভয় তো ছিল, আতঙ্ক। এই যখন অবস্থা 24 ঘন্টা কি 30 ঘন্টা পার হওয়ার পরে আমাদেরকে বাইরে নিয়ে আসা হয়, মানে ইন্টারোগেশনের জন্য, জিজ্ঞাসাবাদের জন্য। বাইরে নিয়ে এসে আমাদের টেবিল সামনে রেখে, আমরা যেই জঙ্গি নাটকের যে ইয়েগুলো দেখতাম সেরকম টেবিল সামনে রেখে আমাদের ছবি তোলা হয়, এভাবে ঘুরিয়ে ছবি তোলা হয়, মানে নানান কায়দা কসরত করে ছবি টবি তোলে। আমাদের তো তখন মানে পরিস্থিতি তো বর্ণনা করার মতো না ওই সময়টা। হ্যাঁ, ব্ল্যাঙ্ক একটা টেবিল, পিছনে ওয়াল, ছবি তুলতেছে। এই প্রসেসটা চলতেছে, তখন একজন পুলিশ অফিসার, চিনি না, নামটা তো তখন দেখার সুযোগ হয় নাই, বলতেছে স্যার এদের কয়েকজনের সাথে অভিজিৎ হত্যাকারীর চেহারার মিল আছে। আচ্ছা। এবং ঘটনাক্রমে সেই দিনটা ছিল অভিজিৎ হত্যার 1 বছর পূর্তির একদিন আগে কি পরে এমন। আচ্ছা। তো তারা আমাদেরকে নিয়ে এ ধরনের কিছু একটা পোর্ট্রে করতে চাইতেছিল যে এরা ওই ধরনের কোনো সংগঠন বা এইরকম কোনো কিছুর সাথে জড়িত, পরবর্তীতে যেগুলো আমরা জঙ্গি নাটক হিসেবে দেখছি। তো এইভাবে আরো প্রায় 30-35 ঘন্টা যখন পার হয়, তখন আমরা জানতে পারি যে বাইরে থেকে আমাদের আত্মীয় স্বজনরা যারা আছে তারা তাদের মতো করে খোঁজ খবর নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়িয়ে তারা এই খোঁজটুকু বের করে। তখন আমাদের এক বন্ধু ছিল, এখন তো পরিচিত মুখ, এনসিপির যুগ্ম সদস্য সচিব তুহিন খান, সে আমাদের যখন মানে ডিবি অফিস পর্যন্ত নিয়ে আসা হয়, সে বইমেলায় সেদিন আগের দিন রাতে আমাদের সাথে একই সাথে আমরা ছিলাম বই কেনাকাটার সময়। তো সে আমাদের যে ডিবি অফিসে আনা হয়েছে এই পুরো ঘটনাটা সে শেষ পর্যন্ত পিছনে আসতে পারে নাই। তবে সে ওই সময় 2 দিন একদম পুরা এটার পিছনে ঘুরে দৌড়াদৌড়ি করে, খাওয়া দাওয়া বন্ধ করে, সে আমাদেরকে খুঁজে বের করা থেকে নিয়ে শুরু করে সবকিছুতে বড় ধরনের একটা ভূমিকা সে রেখেছিল সেই সময়টাতে। তো আমাদের ফ্যামিলিকে জানানো থেকে নিয়ে শুরু করে সবকিছু পরবর্তীতে সেই করে। এবং আমাদের ফ্যামিলি তাদের মতো করে যার ফ্যামিলি যে নিজস্ব ক্যাপাসিটিতে বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়, বিভিন্ন জায়গায় যায়। এবং আমরা এটাও শুনতে পেরেছি যে আমাদের বাবা মারা, মানে ওনারা তো আসলে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে আমরা ভিতরে কি অবস্থায় আছি তো ওনারা জানেন না। তো বিভিন্ন জায়গায় যখন ওনাদেরকে মুসলেখা দিতে বলা হয়েছে, লিখতে বলা হয়েছে যে আপনাদের ছেলেরা, মানে তখন তো আমাদের আসলে সেই অর্থে কোনো ক্রাইমও ছিল না, বা আমরা যে খুব বেশি লাইমলাইটে ছিলাম এমনও না। জাস্ট আমাদের অবয়ব, আমাদের সিম্বলিক যেই ইসলামিক পোশাক,
এতগুলো মাদ্রাসার ছাত্র একসাথে, এইটাই আমাদের এই হেনস্থা করার জন্য 3 দিন কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা, কোনো ধরনের আইনি কোনো মানে বাইন্ডিংস, লিগাল বাইন্ডিং কোনো কিছুর পরোয়া করে নাই, জাস্ট উঠায় নিয়ে গেছে 3 দিন। এটা 17 সালে, 2017 সালে 3 দিন পর্যন্ত আমাদেরকে ওই জায়গায় তারা আটকে রাখছে, কোনো কারণে গ্রেপ্তার দেখায় নাই, এবং শেষ পর্যন্ত তারা আমাদেরকে ছেড়ে দিছে, সেখান থেকে আমাদেরকে ছেড়ে দিছে। এটা হচ্ছে 2017 সালের ঘটনা বলতেছি। 2017 সালে এই ঘটনাটা ঘটার পরে আমরা প্রচন্ড পরিমাণে শকড হই, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে শকড হই, এবং পরবর্তীতে আমি এই ঘটনার 3-4 মাস পরে সম্ভবত, হ্যাঁ ফেব্রুয়ারিতে ঘটনাটা ঘটে, আমি মে মাসের 12 তারিখে হচ্ছে ইজিপ্টে যাই আমার মিশরে পড়াশোনা করতে গ্র্যাজুয়েশনের জন্য আল আজহার ইউনিভার্সিটিতে। এরপরে যে সময়টা ছিল মানে 2017 থেকে নিয়ে একদম 2020 সাল পর্যন্ত, তখন আমাদের বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের একটা মানে ভিন্ন ধরনের একটা সম্পর্ক তৈরির চেষ্টা চলে। আওয়ামী লীগ তার জায়গা থেকে চেষ্টা করতে থাকে যে ইসলামী দলগুলো সবাই যেহেতু বিভিন্নভাবে বিএনপির সাথে একটা সময় জোটে ছিল, আপনি জানেন 2001 সালে 4 দলীয় জোট ছিল, সবগুলো ইসলামী দল একটা জোটে ছিল, যেহেতু আমরাও যার যার জায়গা থেকে ইসলামী রাজনীতি বা ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, আমরা এই আপডেটগুলো রাখতাম বা আমাদের কাছে এই খবরগুলো, ভিতরের খবরগুলো থাকতো। তো ওই সময়টাতে ইসলামী ঐক্য জোট, মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ ইসলামী ঐক্য জোট 2016 সালে তারা বিএনপি জোট থেকে বের হয়ে আসে। পরবর্তীতে আমরা জানতে পারি যে এই জোট ছাড়ানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে পুরোপুরি ইন্ধন দিচ্ছে হচ্ছে বিভিন্ন এজেন্সি, এখানে ডিজিএফআই, এবং এই জোট ছাড়ানোর ক্ষেত্রে ডিজিএফআই এর সুনামটাই বেশি ছিল, এবং অন্যান্য এজেন্সির লোকরা এটার সাথে জড়িত ছিল, এনএসআই থেকে এসবি ভিতরে যারা ছিল, মানে হাসিনার একদম স্পেশাল কিছু লোকজন এগুলোর সাথে জড়িত ছিল। আমরা এখন তারেক সিদ্দিকীকে নিয়ে অনেক বড় বড় হেডলাইন দেখতেছি, এখন তাকে নিয়ে রিপোর্ট করা যায়, কিন্তু তখন আমরা ভিতরেই শুধু শুনতাম যে এগুলার মাস্টার মাইন্ড তারেক সিদ্দিকী, কিন্তু এগুলা উচ্চারণ করা বা কোনো মিডিয়ায় লেখার মতো কোনো অবস্থা তখন ছিল না। আমরা পরবর্তীতে যেটা করি, এবং আমি তো বাইরে চলে যাই, এবং আমাদের যারা অ্যাক্টিভিস্টদের মধ্যে যারা আছে কওমি মাদ্রাসা কেন্দ্রিক, আমরা আমাদের মতো করে আওয়ামী লীগের সাথে যারা সখ্যতা তৈরি করতেছে বা আওয়ামী লীগ যাদেরকে বসে নিয়ে আসতে পারতেছে বা যাদেরকে দিয়ে তাদের পক্ষে দালালি করাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা একটা সোচ্চার ক্যাম্পেইন করি। এটা 2017 থেকেই একদম মানে ফুল ফ্লেজে আমি শুরু করি, এবং 2018 সালের শুকরানা মাহফিলে আমি সবচেয়ে বেশি স্পটেড হই। মানে আমার নামে 2018 সালে এসবি, এনএসআই, ডিজিএফআই এই 3 সংস্থার কাছে 150 পৃষ্ঠার, মানে তারা আমাকে রিপোর্টটা সামনে এনে দেখাইছে। তো রিপোর্টটা ফালার পরে ওই ঘটনায় আমি আসতেছি, বলছে দেখ তোর নামে 300 পৃষ্ঠার রিপোর্ট জমা দিচ্ছে। তো আমি একটু উল্টায় পাল্টায় দেখছি, আমার কাছে 150 থেকে 200 পৃষ্ঠার মতো মনে হয়েছে রিপোর্টটা, স্পাইরাল বাইন্ডিং করা একটা রিপোর্ট। এইটার মধ্যে তারা মানে যারা হাসিনার মদতপুষ্ট ছিল বা হাসিনার সুনির্দিষ্ট 17 পর থেকে 17 না, এটা 18 সালের ডিসেম্বরের কথা বলতেছি, শুকরানা মাহফিলের সময়। আমি 17তে তো মিশর চলে যাই, এবং দেশের বাইরে থেকে অ্যাক্টিভিজম তো খুব স্বাধীনভাবে আমি করা শুরু করি, এবং দেশে থেকে তো এইসব লেখা সম্ভব ছিল না। দেশের বাইরে গিয়ে আমি আমার স্বাধীনতা মতো, এবং আমার যেই গুম হওয়ার যেই জেদ এবং যে ক্ষোভ, এটারও একটা মানে আমি অবান্তর কিছু লিখি নাই, আমি একদম মানে সুনির্দিষ্টভাবে যে অভিযোগগুলো ছিল সেগুলো নিয়ে লিখেছি, এবং পেপার কাটিংগুলো আমার কাছে এখনো আছে, সুনির্দিষ্টভাবে আমি লিখছি। তো 2018 সালে শুকরানা মাহফিলের সময়, আমি 2017তে হচ্ছে গুম হয়েছি, কিন্তু তার 2 বছর পর 2018 সালে শুকরানা মাহফিলের সময় আমার নামে এই রিপোর্টগুলো জমা পড়ে। কারণ 18তে যখন শুকরানা মাহফিলের আয়োজনটা যখন শুরু হয়, এর ঠিক 5-6 মাস আগে জুলাই মাস থেকেই সনদটা নিবে কিনা কওমি মাদ্রাসার কর্তৃপক্ষ, সেটা নিয়ে আলাপ উঠে। আমরা যেহেতু 2013 সালে একদম শিক্ষার্থীদের মধ্যে বা ভলেন্টিয়ার হিসেবে একদম ফ্রন্ট লাইনে থাকার সুযোগ হয়েছে, কেন্দ্রীয় যেহেতু লালবাগ মাদ্রাসায় ছিল হেফাজতের তখন কেন্দ্র, আর আমি সেখানে ছাত্র ছিলাম, সিনিয়র স্টুডেন্ট ছিলাম, আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল নানানভাবে রাজনৈতিক কারণেও। তো ওই সময়টা আমরা ধারণ করি, মানে 2013 সালের একটা ঘটনা আমাদেরকে খুব টাচ করে, যখন আমরা 2018 সালে আওয়ামী লীগ আবার সনদ দেওয়ার কথা বলে, যখন আমাদেরকে দাওরায়ে হাদিসের মাস্টার্সের মান দেওয়ার কথা উঠায়, তখন আমরা 2013কে একবার রিকল করি। 2013তে যে ঘটনাটা হয়েছিল, আহমদ শফী সাহেব যখন
হাসিনার বিরুদ্ধে জিরো টলারেন্সে চলে গেছে, যখন আহমদ শফী সাহেব সরাসরি এই কথা বলতেছেন যে এক দেশে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছে আওয়ামী লীগ, মানে হাসিনার সাথে উনি আর কোনো টেবিল টক করবেন না, 13 সালের ঘটনা বলতেছি, তখন মানে হয়তো নবীকে কটূক্তিকারীদের বিচার হবে, না হলে হেফাজত মাঠে নামবে। পরিস্থিতি তো এটাই ছিল। এপ্রিল মাসে পুরা দেশে শানের রেসালাত সম্মেলন হলো, মে মাসে হচ্ছে সর্বশেষ কর্মসূচিটা আমরা দিলাম। এই সময়ে শেখ হাসিনা এই হেফাজতকে বসে আনার জন্য যেই টুলটা ব্যবহার করছিল সেটা ছিল এই দাওরায়ে হাদিসের মাস্টার্সের মান, এবং 6 সদস্য বিশিষ্ট একটা কমিশন 4 তারিখে 6 এপ্রিল লং মার্চ হলো হেফাজতের, 6 সদস্য বিশিষ্ট একটা কমিশন গঠন করছে শেখ হাসিনা 7 তারিখেই। এবং 13 তারিখে আমার কাছে পেপার কাটিংগুলো এখনো আছে, 13 তারিখে ফরিদউদ্দিন মাসুদের নেতৃত্বে সেই কমিশনের লোকজন আহমদ শফী সাহেবের সাথে যখন দেখা করতে যায়, আহমদ শফী সাহেব তাদেরকে শুধু ধমক দিয়ে উঠাই দেন নাই, পরের দিন সংবাদ সম্মেলন করে সরাসরি প্রত্যাখ্যান করছিলেন এই প্রস্তাবনা প্রত্যাখ্যান করে বলছিলেন যে এই শেখ হাসিনার দেওয়া কোনো সনদ আমরা নিব না। এখনো আহমদ শফী সাহেবের এই বক্তব্যটা আমার কাছে কাটিং আছে। তো আমরা তো সেটাকে রিকল করছি, আমরা দেখছি যে 2013 সালে শাপলা চত্বরের বিচার এখনো হয় নাই। এই শেখ হাসিনা সংসদে দাঁড়ায় বলছে যে আমার ভাই রক্ত মেখে শুয়েছিল, তার কাছ থেকে আমি সনদ কিভাবে নেই। এবং প্রেক্ষাপটটা আপনি চিন্তা করেন, 2018 শেষের দিকে হচ্ছে ইলেকশন, 2014 ইলেকশনের বৈতরণী পার হওয়ার জন্য শেখ হাসিনা যেই মেকানিজম করছে এগুলো তো আমাদের চোখের সামনে। হেফাজতের উপর যখন সে দমন পীড়ন চালাইলো, তারপরে কিন্তু সিটি নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ভরাডুবি হয়, এবং এইটার রিফ্লেকশন যদি জাতীয় নির্বাচনে পড়তো 14তে, আওয়ামী লীগের জিতার কোনো চান্স ছিল না। সে এজেন্সিগুলো দিয়ে এই ধর্মীয় যে পরিমণ্ডলটা ছিল হেফাজত থেকে নিয়ে শুরু করে সবাইকে সে, এবং আমার মনে আছে স্পষ্টভাবে ডিজিএফআই এর তখনকার যেই সেকেন্ড অফিসার, সে জাফরুল্লাহ খান সাহেব, তখন হেফাজতের নায়েবে আমির, তাকে উঠায় নিয়ে এসে তাকে দিয়ে সংবাদ সম্মেলন করায় বলছিল যে এই নির্বাচনের সাথে হেফাজতের কোনো সম্পর্ক নাই। এইভাবে প্রেসার দিয়ে হেফাজতকে তারা 14 নির্বাচন থেকে আলাদা করছে। হেফাজতের সেন্টিমেন্টটা, যদিও হেফাজত রাজনৈতিক দল না, কিন্তু এই সেন্টিমেন্টটার প্রভাব তো ভোটের ব্যালটে পড়ছে, এবং সিটি নির্বাচন সেটার প্রমাণ 13 পরে। তো 18তে শেখ হাসিনা চিন্তা করলো যে আবারও সেটার একটা রিফ্লেকশন হইতে পারে, তাহলে কি করতে হবে, মাদ্রাসা শিক্ষার্থীদের যে সামাজিক টুলটা আছে, যেটার মাধ্যমে আসলে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে কমি মাদ্রাসার এই বলয়টাকে কানেক্ট করা যাবে, বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে যখন হস্তক্ষেপ করা যাবে, তখন হয়তো আমি তাদের কাছে আবার একটু হিরো হইতে পারবো, অথবা তাদের যেই ক্ষোভটা, তারা সফট কর্নারটা হয়তো পাওয়া যাবে, বা হয়তো আমরা এটা দেশবাসীকে দেখাইতে পারবো যে মাদ্রাসাওয়ালারা এখন আমার সাথে চলে আসছে, কেউ কেউ কওমি জননী উপাধি দিয়ে দিতেছে, এটা হয়তো সে দেখাইতে, এটাই তার একটা চেষ্টা ছিল। তো আমরা তখন এই যে এই টিমটা, আমাদের তরুণদের যে টিমটা ছিল, এবং আমাদেরকে খুবই মহব্বত করতেন, খুবই দিক নির্দেশনা দিয়ে রাখতেন আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি। তাদেরকে শেষ পর্যন্ত সরকার ভাগে নিতে পারে, শেষ পর্যন্ত সরকার ম্যানেজ করতে পারে নাই, তো তাদের সাথে আমাদের পরামর্শ হইতো নিয়মিতই। তো সেই জায়গা থেকে আমরা অনলাইনে একটা ক্যাম্পেইন করি, শুকরানা মাহফিলের আরো আগে 3 মাস আগে থেকে আমরা শুরু করি, এবং সনদ দেওয়ার বিষয়টা যখন থেকে শুরু হয় তখন থেকেই আমরা এই ক্যাম্পেইনটা, সনদ যে আমরা চাই না, এই হাসিনার থেকে আমরা যে সনদ চাই না, এবং যে শাপলা চত্বরের বিচার করে নাই, শাপলা চত্বরে বলছে যে আমার ভাই রক্ত মেখে শুয়েছে, মানে রং মেখে শুয়েছিল, সেই হাসিনার কোনো কিছুর বৈধতা আমরা দিতে চাই না, এই সনদ নিয়ে আমরা কলঙ্কিত হইতে চাই না। সেই জায়গা থেকে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছিল কয়েক মাস যাবত, এবং এই ক্যাম্পেইনের নেতৃত্ব দেওয়ার কারণে আমার আইডি থেকে সবচেয়ে বেশি লেখা গেছে, এবং আমি ছিলাম বাইরে, আমার ওই জায়গাটাতে আমার একটু ছিল, রিল্যাক্স ছিল। বলতে যাচ্ছেন যে ওই ক্যাম্পেইনের নেতৃত্ব দেওয়া তথা হেফাজতের সাথে আপনার সংশ্লিষ্টতা আনুষঙ্গিক কারণেই তখন আপনাকে গ্রেফতার করা হয়েছিল। এটা হচ্ছে 2018 সালের ঘটনা, তো 2018তে আমাকে গ্রেফতার করে নাই, কারণ আমি তো তখন বাইরে। 2018 সালে এই ডিসেম্বরে হচ্ছে এই ইয়াটা হয়, শুকরানা মাহফিলটা হয়, এবং আমরা ওই ক্যাম্পেইনটা শুকরানা মাহফিল বর্জন করুন নামে লাস্টের দিকে আরেকটা ক্যাম্পেইন করি। তো পুরা সময়ের লেখা টেখা এগুলো সব একত্রিত করা হয়। এরপরে 19-20 এই 2 বছরও আমার যতগুলো অনলাইনে যত আওয়ামী লীগের বিরুদ্ধে যত লেখা, ইভেন তখনকার যে মন্ত্রী ছিল নাসিম, সে মারা যাওয়ার পরেও, মানে নাসিমের ব্যাপারে আমাদের একটা বেশি ক্ষোভ থাকার একটা কারণ ছিল যে মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ 2011 সালে যখন 4 এপ্রিল হরতাল ডেকেছিলেন, একটা নজিরবিহীন হরতাল হয়েছিল সারা দেশে, তখন এই নাসিম পত্রিকায় তার একটা বিবৃতি এরকম ছিল যে মুফতি আমিনীকে সে দিগম্বর করে পেটাতে চায়। মানে এই ক্ষোভটা আমরা
মানে আমি ব্যক্তিগতভাবে এটা ভুলতে পারি নাই। সে যখন মারা গেছে আমি তখন আলহামদুলিল্লাহ বলছিলাম, এবং তার বিরুদ্ধে আমি মানে এই একটা মরা ব্যক্তি, মানে আমি জানি না এটা আসলে কতটুকু জাস্টিফাইড, কিন্তু ওই জায়গায় আমি আর নিজের ক্ষোভটা সংবরণ করতে পারিনি। আমি তার বিরুদ্ধে একটা লম্বা লেখা লিখছি যে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবেন বলে আমার মনে হয় না, এই তার যে কুকীর্তিগুলো আছে এগুলো আমি লিখছিলাম। আমাকে এই লেখাটার জন্য কি পরিমাণ টর্চার করা হয়েছে এটা পরবর্তীতে যখন আমার ঘটনাটা আসতেছে আমি বলবো। এই লেখাটা পর্যন্ত তারা নোট ডাউন করছে, অথচ এটা সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো লেখা ছিল না, সরকারের বিরুদ্ধে কোনো লেখা ছিল না। এই ধরনের প্রত্যেকটা জিনিস তারা নোট করছে, তারা এইগুলো নিয়ে স্পাইরাল বাইন্ডিং করে, মানে আমার একদম 17 থেকে নিয়ে শুরু করে 20 সাল পর্যন্ত যত লেখা অনলাইনে এখনো আমার আইডিতে আছে, এগুলো সকল লেখা তারা নোট ডাউন করে। আচ্ছা, এখনো আমার পেজ আইডি সবই আছে, লেখাগুলো সবই এখন আমার জায়গা মতোই আছে। তো এইটাকে 2020 সালে হেফাজত নিয়ে একটা ঘটনা ঘটে। হেফাজতের নেতৃত্বে পরিবর্তন আনার একটা চেষ্টা হয়। জুলাই আগস্টের দিকে এটা শুরু, আরো আগে ফেব্রুয়ারির দিকে এটা শুরু হয়, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এটা শুরু হয়। তখন আমাদের যে টিমটা ছিল, যারা হাসিনার বিরুদ্ধে নিয়মিত আমরা লেখালেখি করতাম, এদের মধ্যে বাইরেই বেশি ছিল, দেশেও যারা ছিল তারাও তাদের মতো কাজ করতো, মানে সিকিউরিটি ঠিক রেখে। তো আমরা আবার অ্যাক্টিভ হয়েছি 2020 সালে আরও এক দফা। হেফাজতকে যখন আওয়ামী লীগ কুক্ষিগত করতে চায় এবং জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইকে যখন নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত শুরু করে, তখন আমরা আবার অ্যাক্টিভ হই। আমাদের ওই অ্যাক্টিভিজম, ওই সময়ের যেই লেখাগুলো এবং ওই সময় হাসিনার পক্ষ নিয়ে যারা কাজ করেছিল তাদের বিরুদ্ধের এই লেখাগুলো, এগুলাকে আরও একবার নোটিস করা হয় এবং এগুলোর জন্য আমাদেরকে রেড মার্কের মধ্যে ফেলা হয়। সেই সময়টাতে আমি ওই পুরো ঘটনাটাই, মানে এত কিছু যে হচ্ছে আমাদের বিরুদ্ধে, এত ফাইল যে রেডি হচ্ছে, এটা আমাদেরকে জানানো হয় নাই। আমি যখন জুলাইয়ে ছুটিতে দেশে আসি, দেশে আসার পরে স্বাভাবিকভাবেই সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে এটা মানুষ জানতেই পারে যে আমি ছুটিতে দেশে আসছি। তখন 2 সপ্তাহ ছুটি শেষ করে 27শে জুলাই হচ্ছে আমি মিশরের উদ্দেশ্যে আবার রওনা দিই। আচ্ছা। এবং আমি যখন ঢাকা এয়ারপোর্টে বিমানে উঠে বসে চেক ইন দিই যে আমি মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কায়রোতে চেক ইন দিই, তখনই রিপোর্ট আসে বাংলাদেশ ইমিগ্রেশন, ঢাকা ইমিগ্রেশনে, যে একজন ক্রিমিনাল ফ্লাই করছে। কিন্তু বিমানে উঠে বসে যাওয়ার পরে যেহেতু বোর্ডিং পাসটা সবই ছিল, ওইখান থেকে নামিয়ে আর আনার সুযোগ হয় নাই। যখন আমি দুবাই নামি, দুবাই থেকে ট্রানজিট পয়েন্টে মিশরের মানে কায়রোর বিমানে ওঠার আগ মুহূর্তে আমার পাসপোর্টটা ধরে যখন স্ক্যান করে আর কি, কায়রোর বিমানে ওঠার আগে, তখন আমাকে স্টপ করে দেওয়া হয়। আচ্ছা। স্টপ করে বলা হয় যে আপনার কি কোনো ধরনের কোনো মামলা আছে কিনা, আপনার কি কোনো ঝামেলা আছে কিনা। ঝামেলা থাকলে তো আমাকে ঢাকা এয়ারপোর্ট থেকে আটকাইতো, দুবাই এয়ারপোর্ট কেন? বলছে না, সমস্যা আছে, আপনি আমার সাথে আসেন। তখন দুবাই পুলিশ আমাকে দুবাই এয়ারপোর্টের যেই ওদের অফিস, ওখানে নিয়ে আসে। পাকিস্তানি ছিল লোকটা। তো আমি তার সাথে অনেকক্ষণ ডিবেট করি যে না, এটা তো কোনোভাবেই হইতে পারে না, কিন্তু আমার ভিতরে তো কাজ করতেছে, আসলে কিছু তো বিষয় আছে যেটার কারণে আমাকে আটকাইতে পারে। তো এই লেখালেখি এগুলো তো আমার মাথায় কাজ করতেছে। এবং তখন তো আওয়ামী লীগের স্বর্ণযুগ এবং সব দিকে তাদের পাওয়ার, তাদের মাফিয়া তন্ত্র, তারা যা খুশি তাই করতে পারে। এখন দেশে আসছি, এই সুযোগে হয়তো ওই ঝালটা মিটাচ্ছে যেটা 2018 থেকে মিটাইতে পারে নাই। এগুলো আমার মাথায় কাজ করতেছিল, কিন্তু আমি খুব কনফিডেন্টলি এটারে করতেছিলাম যে না, এরকম কিছু হইতেই পারে না, হইলে তো আমাকে ঢাকা এয়ারপোর্ট থেকে আটকাইতো। আমি তো 2 সপ্তাহ দেশে ছিলাম, আমাকে তখন ধরে নাই কেন এই সময়? পরে সে আমাকে তার মনিটরটা ঘুরায় দেখাইলো যে a most wanted criminal is flying in your flight. আচ্ছা। মানে আমি এটা দেখে একদম হয়ে গেলাম যে এটা কেমনে সম্ভব, দুবাই থেকে আটকায় দিছে। মানে এই জিনিসটা আমি জাস্ট এই জিনিসটা বোঝার চেষ্টা করলাম যে এই কাজটা কে করলো। পরে দুবাইয়ে ওই সময়ের পর থেকে 44 ঘন্টা আমি আটকায় ছিলাম। এবং একটা জিনিস দুবাই পুলিশ আমার সাথে ভালো করার চেষ্টা করছে, শেষ পর্যন্ত দেশেই ফিরে আনছে। তারা আমাকে একটা অফার করছিল যে তুমি যেহেতু তোমার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তোমাদেরও তো পরিচিত লোকজন থাকতে পারে, তুমি ঢাকা ইমিগ্রেশন থেকে আরেকটা ইমেল পাঠাইতে বলো যেখানে লেখা থাকবে যে ইউ আর ফ্রি টু গো। হ্যাঁ, ডিসমিসড হয়ে গেছে, যেটা ঝামেলা। তো আমি আমার মতো করে যেখানে যেখানে ফোন দেওয়ার সব জায়গায় ফোন দিলাম, যত হেল্প, যত মানুষের কাছে, যার কাছে জীবনেও ফোন দেই নাই এমন মানুষের কাছেও ফোন দিলাম, কিন্তু কোনোভাবে কোনো কাজ হইতেছে না। যারা এই কাজটা করছে
তাদের সাথে গিয়ে বসা হয়েছে, আমার আব্বু মনে হয় মানে সব রকম কথাই বলছে। আমার অনেক চেষ্টা করছে, আমার ফ্যামিলির লোকজন অনেক চেষ্টা করছে, মানে এটার মানে বলার ভাষা নাই আর কি। শেষ পর্যন্ত কোনোভাবেই এটা সলভ হয় নাই। এবং এটা আমি জানতে পারছি তখন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসাদুজ্জামান খান কামালের দফতরকে কাজে লাগায় সেই দফতর থেকে ঢাকা ইমিগ্রেশনে মেইলটা করা হয়েছে যাতে আমাকে স্টপ করা হয়। এটা পরবর্তীতে আমি জানতে পারি। এজেন্সি একদম পুরা একসাথে এটার বিরুদ্ধে লাগছে। তখন আমাকে শেষ পর্যন্ত তো আমি মেইলটা 44 ঘন্টা পর্যন্ত ওয়েট করে শেষ পর্যন্ত নিতে পারি নাই। এদিকে যেটা হয়, আমি যখন দেশে এটা জানাই, বিভিন্ন বন্ধু বান্ধবরা জানতে পারে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বড় ধরনের প্রতিবাদ হয়। হ্যাঁ, তখন একটা বড় ধরনের প্রতিবাদ হয়। এটার কারণে আসলে পরবর্তীতে যখন রাষ্ট্রের অন্যান্য যারা মাফিয়াদের অন্যান্য যে সদস্যরা আছে অনেকেই তখন এটা নিয়ে খুব অবাক হয়েছিল যে আসলে এইটুকুন একটা ছেলে, তাকে নিয়ে এইভাবে এমন করা হইতেছে কেন। সবাই যার যার জায়গা থেকে ইয়া করছে। কিন্তু আমি যেটা পরবর্তীতে জানতে পারছিলাম যে 4টা মামলা রেডি করা ছিল, এবং যেটা দিয়ে আমাকে নিয়ে আসা হয়েছে ওই মামলাটাও একদম লাস্ট মোমেন্টে করে এয়ারপোর্ট থানায় আমি ফ্লাই করার পরে নিয়ে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে খুব তড়িঘড়ি করে আমাকে আটকানোর যে প্রসেসটা এটা তারা পুরো করছে। পরে শেষ পর্যন্ত মামলা টামলা সব রেডি, 44 ঘন্টা শেষ। আমি এখন দেশে ফিরে যাব। দুবাই পুলিশও আমাকে বলতেছে আমরা আর পারতেছি না, তুমি এখন যখন 35 ঘন্টা হয়ে গেছে তখন 44 ঘন্টার পরে হচ্ছে ঢাকায় আরেকটা ফ্লাইট আছে, এর মাঝখানে 40 ঘন্টায় কায়রোতে একটা ফ্লাইট আছে। তো আমি 35 ঘন্টার ফ্লাইটেই আমাকে বলতেছে যে এই ফ্লাইটে তোমাকে চলে যেতে হবে, 3টা ফ্লাইট মিস করছি, আর তুমি তো মেইল আনতে পারতেছো না, তোমাকে ঢাকা পাঠিয়ে দিব। তো আমি তো ভয় পেয়ে গেছি। এখন ঢাকা গেলে তো আমার তো মানে আমি তখন কি করছি, মানে একরকম ছুটি টুটি নিয়ে বলছি অনেকক্ষণ তো আমি তোমাদের এখানে বসা, একটু ঘুরে আসা। আর দুবাই এয়ারপোর্ট তো অনেক বড়, তো আমি একটু গিয়ে একটু নিরুদ্দেশ হয়ে গেলাম আর কি। মানে আরেক কর্নারে গিয়ে বসে থাকলাম যে এই ফ্লাইটটা যাক, ঢাকার এই ফ্লাইটটা পাস করি, আর একটু সময় বাড়লো আমার হাতে, আমি হয়তো মেইলটা এই সময়ের মধ্যে ম্যানেজ করতে পারবো। আচ্ছা, এরপর কি আপনি কায়রোতে গেলেন না বাংলাদেশে আসলেন? এই তো 44 ঘন্টা তো হয়েই গেল, কারোর আরেকটা ফ্লাইট চলে গেল। কিন্তু 44 ঘন্টা হওয়ার 2 ঘন্টা আগে ওরা একটু জিরো টলারেন্সে চলে গেল যে তুমি তো পারতেছো না, তোমাকে এখন আমরা ঢাকা পাঠাবো, তুমি যদি এখান থেকে উঠে অন্য কোনো জায়গায় দৌড়াদৌড়ি করো তোমাকে হ্যান্ডকাফ পরায় ঢাকা পাঠাবো। তো আমি আবার সুবোধ বালকের মতো গিয়ে ওদের সামনে বসে থাকলাম। পরে তো ঢাকা আনলো, তখন ঢাকা পৌঁছাইতে সন্ধ্যা থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত আমি এয়ারপোর্টে আটকা। ওরা কিছু বলতেছেও না, অ্যারেস্টও করতেছে না, মানে ছাড়তেছেও না, বলতেছে বসেন, আপনার ব্যাপারে উপর থেকে যে সিদ্ধান্ত আসে সেটা হবে। মানে এই যে 4টা থেকে নিয়ে রাত 3টা পর্যন্ত, এর আগে তো 44 ঘন্টায় আমি খাওয়া দাওয়া একরকম করছি কি না করছি আমার মনেও নাই, কিন্তু ওই সময়টাতে পুরো সময়টাতে আমাকে 1 প্যাকেট এনার্জি বিস্কুট দেওয়া হয়েছিল রাত 3টা পর্যন্ত পুরা। হ্যাঁ, না ওই যে ঢাকা এয়ারপোর্টে বিকাল থেকে নিয়ে রাত 3টা পর্যন্ত। তো তখন আমার হাতে মোবাইল ছিল, তখনও মোবাইল আমার হাত থেকে নেয় নাই, কারণ অ্যারেস্ট তো করছে পরে পুলিশ এসে। তো আমি মোবাইলে এটা করছি যে যারা জিজ্ঞেস করতেছে আমি বলছি কি, পরে তখন মানুষজন ওইটা নিয়েও আবার পোস্ট দিছে যে একটা এনার্জি বিস্কুট শুধু খাওয়াইছে। যাই হোক, তো এই হলো অবস্থা। এয়ারপোর্টে রাত 3টা পর্যন্ত অপেক্ষা। 3টার পর বলতেছে যে আপনাকে ধরার জন্য ফোর্স আসছে। আমি বলছি কি মামলায় অ্যারেস্ট করা হবে? বুঝছি মামলা টামলা আছে সব, এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না, সব রেডি আছে। পরে একটা অফিসার ছিল খুব মানে ভালো, সে আমার একটা লাইন বলছিল, মানে সব ধরনের মানুষই তো থাকে, সব হাসিনা নামলা যে সব হাসিনা হয়ে গেছিল এমন তো না। সে আমার একটা লাইন বলছিল, আমার এখন এটা মনে আছে, বলছিল যে বেটার ডেজ উইল কাম। তো ওইটা একটা সান্ত্বনা ছিল আর কি ওই সময়ের জন্য। আমার কাছে মনে হয়েছে যে একদম মরুভূমির মধ্যে কেউ মনে হয় 1 ফোঁটা পানি দিল। সেই সময়টা কি এখন আসছে মনে করেন? না, এটা আসলে এইটা তো আসলে বলার মতো সময় আসে নাই মনে হয়। আচ্ছা, মানে আমরা তো আপনার প্যাথেটিক গল্প শুনলাম, আসলে আমরা অনেকক্ষণ গল্প করছি। হ্যাঁ, তো এটা আমি সংক্ষেপে একটু শেষ করে দিই। আমাকে তো পরে চিটাগাং নিয়ে যাওয়া হয়, চিটাগাং কোর্টে মামলাটা, চিটাগাং থানায়, চাঁদগাঁও থানায় আমার নামে মামলাটা ছিল, এবং এখানে 9 জন আসামি করা হয়েছে এই মামলায়। 9 জনের মধ্যে আমরা 4 জন ছিলাম ঢাকার আসামি, এবং এই 4 জনই কাকতালীয়ভাবে কোনো না কোনোভাবে ওই দালালদের বিরুদ্ধে, আওয়ামী লীগের দালালদের বিরুদ্ধে। এবং চিটাগাংয়ের ছিল 2-3 জন, সবারই একই সূত্রে গাথা,
মানে এই মামলাটার পুরো মেরিটটাই দাঁড়াইছে হচ্ছে এরা হচ্ছে জুনায়েদ বাবুনগরী বা যারা সরকার বিরোধী তাদের পক্ষে কাজ করতেছে এবং সরকারের পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে এরা করতেছে, এই ধরনের একটা তারপর বানোয়াট মামলার মধ্যে তো এগুলো তো আর লেখা যায় না, ওই কাকে কে পিটাইছে, সে আবার ফেসবুকে একটা ছবিও দিছিল, তো ওই ছবি নিয়েও আবার অনেক ফ্যাক্ট চেক করে দেখা গেছে যে ওই ছবির কোন কোন জায়গায় ওই পাঞ্জাবি পরে আবার অন্যজন আরেক জায়গায় বসে ছবি তুলছিল, তখন মানুষজন এগুলো অনেক কিছু বেটের করছে আর কি। তো এগুলো যে একদম দুর্বল এটা স্পষ্ট ছিল, কিন্তু এরপরেও আমাদের যখন ধরে নিয়ে যাওয়া হয়, আমি যখন থানায় নিয়ে বসায় রাখা হয়েছে আমাকে, তখন আমি শুনতেছি মামলা রেডি করা হচ্ছে আরো কয়েকটা, এটাতে হবে না। তখন আমি এই মানুষটার কাছে কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি একটা হুঙ্কার দিছিলেন সেদিন যে 24 ঘন্টার মধ্যে যদি আশরাফ মাহাদিকে ছাড়া না হয়, এই বিবৃতিটা এখনো আছে, আগামীকাল সকালে সংবাদ সম্মেলন হবে হাটহাজারীতে। হাটহাজারী, হ্যাঁ, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলছেন। এখন উনি কি হেফাজতের ব্যানারে করতেন নাকি উনি নিজস্ব করতেন সেটা তো আমি জানি না। উনি এই কথা বলার পরে চট্টগ্রাম রেঞ্জের যেই ডিআইজি ছিল সে তৎক্ষণাৎ হুজুরের সাথে গিয়ে দেখা করে, দেখা করে বলে, তখনও এটা 2020 সালের ঘটনা আমি বলতেছি, তখনও কিন্তু মোদি বিরোধী আন্দোলন হয় নাই, তখনও আলেম ওলামার উপরে সেই অর্থে আওয়ামী লীগ চড়াও, হাসিনা ওইভাবে চড়াও হয় নাই, তখনও একটা অবস্থা যাচ্ছিল আর কি, মানে প্রতিবাদটা শুরু হচ্ছিল হাসিনার বিরুদ্ধে এই ধরনের। আমরা অনলাইনে একটা অবস্থা তৈরি করতেছিলাম, একটা ন্যারেটিভ বিল্ড করতেছিলাম, ওই জায়গাটায় ছিলাম। তো অঙ্কুরে আমাদেরকে থামায় দেওয়ার একটা প্রচেষ্টা হাসিনা করছে, কিন্তু যেহেতু ওই টলারেন্সের জায়গায় বা ওইভাবে দমন পীড়নের সিদ্ধান্ত তখনও হাসিনা নেয় নাই, তো এইটা কোনো ইস্যু হয়ে যায় কিনা, এই জন্য সরকারিভাবে একটা সিদ্ধান্ত হয় যে আমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এই সিদ্ধান্তের মধ্যেও আবার দুইটা পক্ষ দাঁড়ায় যায়। যেই পক্ষ, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পক্ষটা মেইল পাঠায় আমাকে নিয়ে আসছে, তারা 4টা মামলার নিচে কোনোভাবেই রাজি হইতেছে না। এটা মনে নেগোশিয়েট করে শেষ পর্যন্ত তারা বলছিল অন্তত 2টা মামলা হইতে হবে। কিন্তু জুনায়েদ সাহেব বলছিলেন, বাবুনগরী সাহেব বলছিলেন যে কোনো মামলা হইলে কালকে সকালে সংবাদ সম্মেলন হবে, আমরা কর্মসূচি দিব। আল্লাহর রহমত, এরপরে আমাকে গারদে আটকানো হয় এবং আমি এগুলো তো আসলে পরে শুনছি যে জুনায়েদ সাহেব এই কাজটা করছিলেন, কিন্তু আমাকে ওই সময়টাতে যখন আটকে রাখছে আমি বাইরে থেকে খবর পাইতেছি যে আমার জামিন হবে না, মামলা আরও রেডি হইতেছে। তো আমি মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখছিলাম। এইভাবেই বিকাল হয়ে যায়। তো বিকাল পর্যন্ত, বিকালের পরে আমাকে ওই ম্যাজিস্ট্রেটের কাছে আনা হয় এবং সে জামিন দেয়। মানে প্রায় 3 দিনের মতো নাটকীয়তা শেষ করে পরে শেষ পর্যন্ত আমি, মানে আমার তখন জেলে থাকা হয়েছিল সব মিলায় সকাল 11টা থেকে নিয়ে সকাল পৌঁছাইছি তো 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত আর কি। এইটা হচ্ছে আবার সংক্ষিপ্ত জেল জীবন। মামলা তো একটা ছিলই যেটা দিয়ে আমাকে আনছে, এবং ওই মামলা মানে খালাস করা বা ওই মামলা থেকে ছুটি নেওয়া, যেটা আর কি ছুটি নিয়ে বাইরে পড়তে যাওয়া, মামলা তো আর খালাস হবে না, ওটা তো ওরা দিছেই হচ্ছে আমাকে আটকানোর জন্য। তো আমার তো পড়াশোনা চলতেছে, আমার তো যাইতে হবে। পরবর্তী 3 মাস পর্যন্ত আমাকে মানে প্রচন্ড পরিমাণে টর্চারে রাখা হয়। মানে বিভিন্ন সময় ডিবি অফিস ডিবি অফিসে ডাকতেছে, অমুক এজেন্সি ডাকতেছে, অমুক ডাকতেছে, ডাইকা নিয়ে বলতেছে, এসবি থেকে ডাকতেছে, ডাইকা নিয়ে বলতেছে, মানে মোবাইল, ল্যাপটপ আর পাসপোর্ট তো নিয়েই নিছে, কিন্তু মামলাটাও তারা করতেছে না। আমি যে ট্রাভেল করবো ওইটারও আমার কোনো পরিস্থিতি নাই। তো আমি বিভিন্ন জায়গায় যারাই ডাকতেছে যাইতেছি। এর মধ্যে কয়েকদিন পর, এটা হলো জুলাই 27 তারিখের ঘটনা, অগাস্টের 6 তারিখে আমাকে উঠায় নিয়ে যাওয়া হয় 2020। এইটা আমি দ্বিতীয়বার গুম হই অগাস্টের 6 তারিখ। তো সেদিন আমাকে স্বাভাবিকভাবে আমি লালবাগ থেকে, নানি বাসা থেকে বাসার দিকে আসতেছিলাম। বাসায় আসার পথে মোহাম্মদপুরের দিকে এসে, মোহাম্মদপুরের কাছাকাছি, আমার বাসা তো মোহাম্মদপুর, ওই দিয়ে আসাদ গেট দিয়ে ঢুকে এই কাছাকাছি এসে হঠাৎ করে রিক্সার সামনে 2টা বাইক এসে দাঁড়ায় যায়। আমি তো বুঝতেছি যে কিছু একটা ঘটতেছে, আগে থেকে একটু মনে হইতেছিল যে কেউ পিছনে নিতেছে। তখন প্রায় রাত 11:30টার মতো বাজে। তা আমি ফেসবুকে একটা স্ট্যাটাস কোনো রকম লিখে মোবাইলটা পকেটে রেখে দিছি। যখন রিক্সা থামাইছে আমি রিক্সা থেকে নেমে দৌড় দিছি, এবং দৌড়ায়ে আপনার একটা কালভার্ট রোড আছে, ওই যে বেরিবাদের 3 রাস্তার মোড় থেকে একটু সামনে গিয়ে একটা কালভার্ট রোড, আবার এদিক দিয়ে আল্লাহ করে মসজিদের দিকে বের হয়ে আসছে, ওই কালভার্ট রোড দিয়ে ঢুকি। ওরা আমার পিছু নিছে। হঠাৎ করে একটা গাড়ি এসে সামনে আটকায় যায়, 2-3 জনের মতো গাড়ি থেকে নামে, পরে ধরে ফেলে। তা আমি বুঝলাম যে এখানে একা মানুষ, ওদের সাথে পারা যাবে না। গাড়িতে উঠায় চোখ টোক বেঁধে ফেলে। গাড়িটা প্রায় 40-45 মিনিটের মতো চলে। মানে ঘ্রাণ শুনে আমার মনে হইতেছিল যে একটু গ্রামীণ জায়গা, হয়তো কেরানীগঞ্জের ওই সাইডটায় কোনো একটা জায়গায় নিয়ে গেছে।
তো ওইখানে চোখ বাঁধা অবস্থায়, হ্যাঁ, ওইখানে নেওয়ার পরে ফেলে রাখে, কোনো কথাবার্তা নাই। ওই দিন রাতে মনে হয় ওইভাবেই পুরাটা সময় পার হয়। পরের দিন সকালে সম্ভবত ফজরের 1-1.5 ঘন্টা পরে হবে এরকম, দুইজন আসে, এসে বলতেছে খুব শখ না লেখালেখি করার, খুব শখ, তোরে তো ছেড়ে দিছে, কিন্তু তোরে যদি এখান থেকে আমরা মেরে ফেলি তোরে কেউ খুঁজে পাবে না, তোর লাশও খুঁজে পাবে না। পরে আমি চুপচাপ কোনো কথা বলতেছি না। পরে হুমকি তুমকি কিছুক্ষণ দিয়ে উঠে চলে গেছে ওরা। এর কিছুক্ষণ পরে বিরিয়ানি পাঠাইছিল, একটা ছোট একটা গরুর বিরিয়ানির মতো পাঠাইছে। তো গামছা টামছা খুলে খাই দিতে বসে, খাইলাম। হ্যাঁ, এবার হলো গরুর বিরিয়ানি পাইছি। হ্যাঁ, তো খাইলাম। খাওয়ার পরে কিছুক্ষণ পরে শুনি রুমের বাইরে থেকে কয়েকজন গল্প, মানে একটু আপসেট আর কি, মানে এটা তো ফেসবুকে হইতেছে, এই হইতেছে, এই হইতেছে, মানে ছেড়ে দিতে হবে এই ধরনের কিছু একটা ওদের মধ্যে গুঞ্জন চলতেছে আর কি। তা আমি পুরো সময়টাতে কোনো কথাবার্তা বলি নাই। এরপরে ওই দিন এমনি পার হয়। পরে আর ওই দিন সারাদিন কেউ আসে নাই, এইভাবে দিন পার হয়েছে। ওইটা পরের দিন দুপুরের দিকে এসে বলতেছে তোরে নিয়ে যাব, কিন্তু ফেসবুকে কোনো লেখালেখি করতে পারবি না, হ্যাঁ তোরা নিয়ে যাবো এখান থেকে, নিয়ে যাবো, এটাই বলছে আর কি। ফেসবুকে কোনো, আমি বলছি আচ্ছা। পরে ওরা এরপরে আরো 2-3 ঘন্টা লেট করছে। সন্ধ্যার দিকে আমাকে এনে বেরিবাদের এখানে এনে, যেখান থেকে উঠায় নিছিল ওই জায়গায় এনে আমাকে ছেড়ে গেছে। কত ঘন্টা পড়তে হবে? এইটা প্রায় 1.5 দিনের কাছা, মানে 1.5 দিনের একটু বেশি, 2 দিনের 3-4 ঘন্টা কম আর কি, 2 দিনের মতো, প্রায় 2 দিন। তো ছেড়ে রেখে গেছে। পরে বেরিবাদ ওই জায়গায় নেমে ওইখানে একটা মোবাইলের দোকান থেকে আব্বুকে ফোন দিছি। পরে আব্বু এসে এখান থেকে নিয়ে গেছে। কিন্তু আসল ঘটনা তো শুরু হয়েছে এর পরে। এই যে মানে গুম করার পরে মানে ওরা কেন ছাড়লো এটা আমি পরে দেখছি, যে আমাকে অ্যারেস্টের সময় যতটা না ভাইরাল হয়েছে বা যতটা প্রতিবাদ হয়েছে, তার চেয়ে বেশি প্রতিবাদ হয়েছে গুম করার পরে। এবং ওই প্রতিবাদটাতে আমাদের সিভিল সোসাইটির প্রত্যেকটা মানুষ, আমাদের আলেম সমাজ তো অবশ্যই ছিলেন, বড় বড় ওলামা ইকরামরা বিবৃতি দিচ্ছেন যাতে ছেড়ে দেওয়া হয়। আমাদের সিভিল সোসাইটির এবং অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিরা অনেকে প্রতিবাদ করছে, এবং এটা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট হয়েছে। এবং বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাই এই জায়গায় কয়েকটা মানুষের। 1 নম্বর হচ্ছে আমাদের বর্তমান গৃহায়ণ গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান ভাই, উনি তখন অধিকারের আদিলুর রহমান ভাই, উনি তখন আন্তর্জাতিকভাবে এই খবরটা যত জায়গায় ভয়েস অফ আমেরিকা শুরু করে ডিডাব্লিউতে নিউজ হয়েছিল, উনি এই জায়গাটায় কাজ করছেন। মাহমুদুর রহমান ভাই কাজ করছেন। পিনাকি ভট্টাচার্য দাদা, উনিও ফেসবুকে পোস্ট করছেন। আমাদের নেত্র নিউজের আমাদের তাসনিম খলিল ভাই, ওনারাও মানে একদম অ্যাক্টিভলি এই জায়গায় কাজ করছেন। এবং আমি গুম হওয়ার পরে আমার কাছের যারা বন্ধু বান্ধব, ওরা এমনভাবে ক্যাম্পেইন করছে, একটা ইভেন্ট খুলছিল। আমাদের ক্লোজ 2টা গ্রুপ আছে, ঢাবাট্র নামে একটা গ্রুপ আছে আমাদের ক্লোজ ফ্রেন্ড সার্কেল, আরেকটা আছে জাল হক। তো এই 2টা গ্রুপ থেকে আমার যত ফ্রেন্ডরা আছে সবাই এটাতে অ্যাক্টিভলি খুব রোল প্লে করছে। এবং স্পেশালি প্রথম যার পোস্টটা ভাইরাল হয় এবং যে আমার নামে ফটো কার্ডটা করে, যে গিভ ব্যাক আশরাফ মাহাদি ধরনের একটা লিখে, আমার পরিচয়টা লিখে, এই ফটো কার্ডটা বানাইছিল হচ্ছে বিএনপির বর্তমান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক AK ওয়াহিদুজ্জামান ভাই। তো ওনারা ওনাদের জায়গা থেকে অ্যাক্টিভ রোল প্লে করছে। তো এই সবাই এই জায়গার কারণে আমার যেটা মনে হয়েছে পরবর্তী, যে এইটার আসলে তখন ওই পর্যায়ে ছিল না, বা তারাও হয়তো ভাবছে যে ও তো এরকম পলিটিক্যাল কোনো ফিগার না যে ওরে আটকে রাখে, এত প্রেশার নিতে হবে, তারপরে ওরা আমাকে ছেড়ে দেয়। কিন্তু এর 2 দিন পরে, আমি ঘটনাটা শেষ করে দিই, এর 2 দিন পরে ডিবি অফিসে আমাকে ডাকে হচ্ছে আলমগীর নামে একজন অফিসার। আমি তার রেঞ্জটা এখনো জানি না, কয়েকদিন আগে দেখছি যে সে গ্রেফতার হয়েছে। সে আমাকে ডেকে নিয়ে বলতেছে, তোর নেতা 2013 সালে যখন গ্রেফতার হয়েছিল, ওর দাড়ি ধরে টেনে আমি ওরে ফালাই দিছি। জুনায়েদ বাবুনগরী সাহেবের কথা বলতেছে। আর তুই এখানে আমাদের সাথে বাড়াবাড়ি করতেছিস, তোকে এখানে শুট করব, 2 দিন তোর জন্য মানুষ কান্নাকাটি করবে, 2 দিনের পরে তোর কথা আর কেউ মনে রাখবে না। আমার একদম হুবহু শব্দগুলো এখনো মনে আছে আমার। আমাকে 4 ঘন্টা আমার আব্বু বাইরে বসা, ডিবি অফিসের বাইরে আর কি, মিন্টু রোডে, মানে একদম রিসিপশন আব্বুকে বসায় রাখছে। 4 ঘন্টা আমাকে ইন্টারোগেশন করছে। এবং তখন আমি ওই যে ফাইলটার কথা আমি বললাম, ওই ফাইলটা আমার সামনে এনে ফেলছে। এই দেখ তোর কুকীর্তি,
আমার যতগুলা লেখা আছে বলছে তোর এই ফাইল এসবি এনএসআই ডিজিএফআই প্রত্যেকের কাছে আছে, তুই এখান থেকে বের হওয়ার পরে যদি উল্টাপাল্টা করস তোর পাসপোর্ট মোবাইল ল্যাপটপ কিচ্ছু পাবি না, আর বিদেশ পড়তে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দে, তুই বাইরে গেলে তুই আবার ফাইজলামি করবি। এইভাবে তুই তো করে ছাড়া কোনো কথা নাই, পুরো 4টা ঘন্টা সে আমার মেন্টাল টর্চার করছে, শুধু আমার গায়ে হাত তুলে নেয় আর কি। একটা পর্যায়ে আমি তো তখন একটু মানে আমার মধ্যে একটা ইয়া ছিল যে যা করার তো করেই ফেলছে, আর কি করবে। তখন আমি ঘন্টা দেড়েক যাওয়ার পর একবার বলছি আপনি আমার সাথে এই আচরণ করতে পারেন না, এটা মানে আমার একমাত্র বাক্য ছিল 4 ঘন্টায় আমি বলছি। এইটা কেন বলছি আমি, এইটা নিয়ে আমার এসে আরো 2 ঘন্টা ঝাড়াঝাড়ি করছে, মানে কি একটা পরিস্থিতির মধ্যে তখন ছিলাম। এরপরে আরেকদিন ডাকছে এসবির অফিসে ইয়াতে মালিবাগ, এখানে ডাকার পর একজন ইন্টারোগেশন করে ছাড়ছে। এরপরে আরো 2 জন ফোন দিয়েছে আপনি কোথায়, আমি বলছি আমি তো বের হয়ে গেছি। বলছে বের হয়েছেন কেন, আমরা আপনাকে বের হইতে বলছি। মানে আরো 2 জন আরো ইন্টারোগেশনের জন্য অপেক্ষা করতেছিল আর কি। তো পুরা সময়টাই যেই এর পরবর্তী 3 মাসের মাথায় গিয়ে আমি খুব চেষ্টা তদবির করে অনেক জায়গায় কথাবার্তা বলে আদালত থেকে টাকা পয়সাও অনেক খরচ হয়েছে, তখন কোর্টের উকিল একজন বড় উকিল ধরে আদালত থেকে আমি ছুটিটা নিতে সক্ষম হই যে আমার মামলাটা থাকুক, কিন্তু আমি যেহেতু আমার পরীক্ষা আমার আজহারে যেতে হবে, আমার ছুটি নিতে হবে। এবং 3 মাস চট্টগ্রাম কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করে আমি শেষ পর্যন্ত আমার ছুটিটা মঞ্জুর করাইতে পারছিলাম। এরপরে আমি পড়তে গেছিলাম। মাদি ভাই আমরা একটু শেষের দিকে আসতে চাই, একটু সংক্ষেপে জাস্ট একটু বলবেন যে আগামী জাতীয় নির্বাচন তো খুবই সন্নিকটে, এনসিপি কতগুলো আসনে প্রার্থী দিচ্ছে? এটা আমরা এখনো চূড়ান্ত করি নাই। আমরা অবশ্যই যেই প্রার্থীরা তাদের এলাকায় জিতে আসতে পারবে এই ধরনের ক্যাপাসিটি এলিজিবিলিটি যাদের আছে তাদেরকে অবশ্যই আমরা দিব। আমরা অ্যাসেসমেন্ট করতেছি, আমরা পদযাত্রার মধ্যে দিয়ে একটা অ্যাসেসমেন্ট করছি, আমরা আরো অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে এটা চূড়ান্ত প্রার্থী ঘোষণা করব। আগামী নির্বাচনে আপনারা কোন জোটে যাচ্ছেন, বিএনপির সাথে না জামাতের সাথে? আমরা নির্বাচন কেন্দ্রিক কোনো জোটের কথা এখনো চিন্তা ভাবনা করতেছি না। আমরা এখন আমাদের যে মূল এজেন্ডা সংস্কার, মৌলিক সংস্কারগুলো এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হওয়া, এই জায়গাটাতে আমরা ফোকাস করতেছি। এবং এই এজেন্ডাতে আমাদের সাথে যারা অ্যালাই করবে, আমাদের অ্যালাইনমেন্টে যারা থাকবে তাদের সাথেই আমাদের জোট, মানে এটা নির্বাচনকালীন জোট না, এটা সংস্কার ভিত্তিক জোট, রাষ্ট্র সংস্কার ভিত্তিক জোট। ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে কি মনে করেন? ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া না হওয়া বা নির্বাচনের যে কোনো টাইম ফ্রেম, এটা নিয়ে তো এনসিপি কখনোই কোনো আপত্তি তুলে নাই। কিন্তু এনসিপির আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি তো বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটা, ওইটা যদি আপনি মানে ফেব্রিকেটেড না করে পুরো বক্তব্যটা শুনেন, এখানে ও বলছে যে ফেব্রুয়ারিতে কেন নির্বাচন হবে না, কারণ বলে কিন্তু সে কয়েকটা কথা বলছে। তো সেই জায়গাগুলোতে আমি মনে করি যে আমাদের পলিটিক্যাল লাইন সেম। আমরা দলীয়ভাবেও বলতেছি, যদি মৌলিক সংস্কার না হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে গাদ্দারি। কাজগুলো হলে তারপরে আপনারা নির্বাচন চাচ্ছেন। ওকে, তাহলে মাদি ভাই আপনি অনেক কথা বলেছেন, আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আগামী বাংলাদেশ কিভাবে দেখতে চান এবং আপনার রাজনৈতিক জীবন সামগ্রিক বিষয়ে নিশ্চয়ই আমি অনেক কিছু জেনেছি এবং আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পেরেছে। নিশ্চয়ই আগামীর বাংলাদেশটা অনেক বেশি সুন্দর হবে, সমৃদ্ধ হবে। আপনি যেভাবে কাজ করছেন এবং যেভাবে স্বপ্ন দেখছেন, আমরা আমাদের ইনোভাটক্সের পক্ষ থেকেও আমরা চাই যে আপনার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হোক। ইনশাআল্লাহ আমরাও সেই প্রত্যাশাই রাখি এবং ইনোভাটক্সের সকল দর্শক, আয়োজক সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দীর্ঘক্ষণ আমাদের এই চমৎকার আলোচনা শুনেছেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জনাব আশরাফ মাহাদীর কাছ থেকে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের তরুণ যারা রয়েছেন, যারা ধীরে ধীরে ফ্যাসিবাদকে মুক্ত করতে গিয়ে নিজেদের জীবনের অনেক রক্ত ঘাম ঝরিয়েছেন এবং আমাদেরকে একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, দ্বিতীয় স্বাধীনতা আমরা যাকে বলছি। এই ধরনের প্রোগ্রামগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের এই এপিসোড এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।